জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা দেখো তো রেকর্ডিং কি হচ্ছে নাকি? হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হচ্ছে রেকর্ডিং। আচ্ছা, সো এখন কি মানে স্লাইড গুলো কি ফিক্সড আছে নাকি মুভ করতেছে কন্টিনিউয়াসলি? দেখো তো, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি থার্মোডাইনামিক্স লেখা আছে, তোমরা কি এটা দেখতে পাচ্ছ নাকি অন্য কিছু হ্যাঁ। দেখাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। সো আসলে পিসি হ্যাং করতেছে তো অনেক, So আমি প্রেস করলে অটোমেটিক অন্যভাবে চলে যায়। আচ্ছা রেকর্ডিং, আচ্ছা থাক, মনে হয় চলবে এখন। সো আজকে, আচ্ছা এক মিনিট দাঁড়াও, ধ্রুব কল দিচ্ছে আবার, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। সো আজকের টপিকসটা হলো গিয়ে থার্মোডাইনামিক্স। থার্মো মানে হলো গিয়ে হিট নিয়ে আলোচনা করা হয়, আর ডাইনামিক্স মানে মোশন। সো তাপ গতিবিদ্যা মানে তাপের আদান প্রদান নিয়ে আলোচনা করা হবে এখানে। ঠিক আছে, এটা একটা মোটামুটি অনেকের কাছে মনে হয় এই টপিকটা অনেক মোটামুটি হার্ড, কিন্তু ভালোভাবে বুঝলে হার্ড লাগবে না। আর থার্মোডাইনামিক্স ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। পার্থক্য কোথায়? পার্থক্য দু এক জায়গায় আছে, প্লাস মাইনাস মানে সাইন কনভেনশনে কিছুটা পার্থক্য আছে, যার কারণে মানে সূত্রটাই পুরো ঘুরিয়ে দিয়েছে ওরা, মানে ফিজিক্সে যা ছিল তার থেকে একটু বিপরীত করে দিচ্ছে এটা। তো প্রথমে পড়েছিলে কি তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স, এখানে কি করা হতো? এখানে তোমার মোশন নিয়ে, ফোর্স মানে বড় রিজিড বডির মোশন নিয়ে আলোচনা করা হতো, যেখানে ফোর্স ইনভলভ ছিল, টর্ক ইনভলভ ছিল। এগুলো হলো গিয়ে বড় বড় জিনিস, তোমার এই ইন্টিগ্রেশনের মাধ্যমে বড় বড় করে করা হয়। ঠিক আছে। আর থার্মোডাইনামিক্স হলো গিয়ে তোমার মলিকুলার লেভেলে করা হয় না। থার্মোডাইনামিক্স অনেকে মনে করতে পারে আচ্ছা পার্টিকেল অ্যাটমিক এগুলো জিনিস নিয়ে করা হয় না, ওগুলো আবার কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স কি করে? ন্যানো স্কেল, অ্যাটমিক লেভেল, তারপর হলো গিয়ে মাইক্রো স্কেল, মলিকুলার লেভেল, এগুলোর মধ্যে কাজ করে। ওটা হলো গিয়ে কোয়ান্টাম মেকানিক্স, খুবই ক্রিটিক্যাল একটা মানে ব্রাঞ্চ ফিজিক্স। আর থার্মোডাইনামিক্স এর থেকে একটু বড় স্কেল, ধরো মানে এত বড় স্কেল না ক্লাসিক্যাল মেকানিক্স এর মতো, বাট প্রেসার, ভলিউম, টেম্পারেচার, মোল, তারপর হলো গিয়ে মোলার ম্যাস, এগুলো নিয়ে কাজ করা হয়। এগুলোর ম্যাক্রোস্কোপিক প্রপার্টি গুলোর পরিবর্তন নিয়ে কাজ করা হয়। মূলত এখানে এই যে দেখো লেখা আছে থার্মোডাইনামিক্স ইন্টারনাল চেঞ্জ নিয়ে কাজ করে। সিস্টেম, যে কোনো একটা সিস্টেম ধরো চলতেছে, সো এটার মধ্যে ইন্টারনাল কোনো কিছু চেঞ্জ হলে ওগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো থার্মোডাইনামিক্সে। আর এর মধ্যে ইন্টারনাল চেঞ্জ কি কি আছে? ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার, মোলার ম্যাস, আর হলো গিয়ে মোল সংখ্যা। সো একটা কথা বলে দিই, থার্মোডাইনামিক্সে তোমার গ্যাস নিয়ে কাজ করা হয় বেশিরভাগ। ফ্লুইড হলো গিয়ে তোমার ফ্লুইড মেকানিক্সে তোমার লিকুইড নিয়ে কাজ করা হয় অলমোস্ট। আর থার্মোডাইনামিক্সে গ্যাস নিয়ে কাজ করা হয়। আর সলিডের ক্ষেত্রে আরেকটা মানে অন্যরকম জায়গা আছে, সেখানে তোমার ইলাস্টিসিটি, তারপর বিভিন্ন
ধরনের তোমার ধর্ম আছে, প্রপার্টিস আছে, ওগুলো নিয়ে আলাদা আলোচনা করা। এটা শুধুমাত্র গ্যাস নিয়ে আলোচনা করা হয়। প্রথম টপিকের নাম হলো গিয়ে থার্মাল ইকুইলিব্রিয়াম। পড়েছিল কি আগে? আগে পড়েছিল স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তোমরা যদি আগের একটা ক্লাস করে থাকো রোটেশনালের শেষের দিকে পড়িয়েছিলাম যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা মেকানিক্যাল স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে পারো। ওইখানে কন্ডিশন ছিল কি, আমি একটু লিখে দিই। ওইখানে কন্ডিশন ছিল যে কোনো একটা সিস্টেমের মধ্যে নেট ফোর্স যদি জিরো হয়, নেট ফোর্স যদি জিরো হয় এবং নেট টর্ক যদি জিরো হয়, তখন সিস্টেমটা একবার স্ট্যাটিক থাকে, মানে কোনো দিকে মুভমেন্ট করে না, ফিক্সড। ঠিক আছে, কোনো রকম মোশন তৈরি হয় না, কোনো রকম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি হয় না, ব্যালেন্সড হয়ে থাকে। তো এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আর এখন আমরা দেখবো থার্মাল ইকুইলিব্রিয়াম। তো থার্মাল ইকুইলিব্রিয়াম শুনলে অনেকের মনে হতে পারে আচ্ছা দুইটা বস্তুর মধ্যে মানে তাপমাত্রা সমান হয়ে গেলে তারা তাপের আদান প্রদান করে না, এটা হতে পারে থার্মাল ইকুইলিব্রিয়াম। ফর এক্সাম্পল ধরো ওই যে ক্যালোরিমেট্রি পড়েছিলে না তোমরা, যারা টেনে আসো তারা জানো, হয়তো এসএসসি তে পড়েছিলে। ক্যালোরিমেট্রি একটা প্রিন্সিপাল ছিল যে উচ্চ তাপীয় যে বস্তু মানে উচ্চ তাপমাত্রা যারা আছে সেখান থেকে কম তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়। এটা এমনিতেই না, মানে হাই টেম্পারেচার বিশিষ্ট কোনো বস্তু থেকে লোয়ার টেম্পারেচার বিশিষ্ট কোনো বস্তুর দিকে তাপ সবসময় ফ্লো করে, হিট ফ্লো করে। সো একটা পয়েন্টে, সার্টেন পয়েন্টে টেম্পারেচার সমান হয়ে যায়, এটারও সমান হয়ে যায়, এটারও সমান হয়ে যায়, এটা ড্রপ করে, এটা ইনক্রিজ করে, একটা সার্টেন মোমেন্টে সমান হয়ে যায়, তখন কিন্তু আর টেম্পারেচার এক্সচেঞ্জ হয় না, হিট এক্সচেঞ্জ হয় না, যার কারণে টেম্পারেচার সমান থাকে। তো আমরা এটাকে বলি থার্মাল ইকুইলিব্রিয়াম। বাট এটা আসলে একটা পার্টিকুলার ডেফিনিশন। মূল ডেফিনিশনটা হলো কি এরকম, কোন একটা সিস্টেম, এই দেখো এটা একটা সিস্টেম মানে এখানে একটা গ্যাস আছে ধরো, তো এই গ্যাসটাকে পরিবেশের সাপেক্ষে তুমি আইসোলেট করে দিছো। আইসোলেট বলতে কি, ওই যে করোনার সময় তো অনেক কমন একটা ওয়ার্ড ছিল আইসোলেশন, মানে সবকিছু থেকে বঞ্চিত করে দেয়, মানুষের ছোঁয়া স্পর্শ থেকে তাকে দূরে রাখা, একটা জায়গায় বন্দি করে রাখছো। ঠিক আছে, এটা কিভাবে বন্দি করছো বা কিভাবে আটকে রাখছো? এই যে যে লেয়ারটা আছে নন কন্ডাক্টিং, মানে হিট ফ্লো করতে পারে না, নো হিট ট্রান্সফার, এটাকে বলা হয় একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, মানে নন কন্ডাক্টিং ইয়াটাকে, এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। মানে এই নামটা হলে কি একটু অন্যরকম লাগতে পারে, বাট এরকম একটা নাম দেয়া হয়েছে, নামটা হলো কি অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। বাংলা হলো কি রুদ্ধতাপীয়, রুদ্ধ, অ্যাডিয়াবেটিক মানে রুদ্ধতাপীয় মেবি, যদি আমি ভুল না করি। রুদ্ধতাপীয় বাউন্ডারি বলতে তোমার লেয়ার বলতে পারো বা কিছু একটা হতে পারে। আচ্ছা যাই হোক, সো নন কন্ডাক্টিং হওয়ার কারণে কোন রকম বাহিরের পরিবেশ থেকে হিট ভেতরে যেতে পারবে না। ঠিক আছে, আর হিট ভেতরে যেতে না পারলে টেম্পারেচার কিন্তু পরিবর্তন হবে না, টেম্পারেচার পরিবর্তন হবে না। আর কেন পরিবর্তন হবে না, কারণ এগুলো আমরা ধরে নিচ্ছি যে এগুলো কনস্ট্যান্ট থাকবে। ধরো আমার একটা পিস্টন আছে, একটা পিস্টন, তো পিস্টনটা এরকমই আমি চিরজীবন রেখে দিলাম। তো এখানে যা আছে, যা প্রপার্টি আছে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, মোল সংখ্যা, ম্যাস, এগুলো সব কনস্ট্যান্ট থাকবে। আমি বলতেছি না যে পিস্টনটাকে আমি টেনে একটু বড় করলাম, না, তখন অন্যরকম, ওইটা অন্য ঘটনা, তখন একটু ভলিউম বেড়ে যাবে। তো ওইটা তো আর থার্মাল ইকুইলিব্রিয়াম না, ওইটা তোমার কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট হলে কি এরকম সিস্টেম, ধর একটা বন্ধ জায়গার মধ্যে তুমি রেখে দিলা, সব কিছু কনস্ট্যান্ট, এটা চিরদিন মানে চিরকাল এরকমই থাকবে, ভলিউম, টেম্পারেচার, মোলার মাস, মোল সংখ্যা সব এরকম থাকবে। সো এইটাকে বলা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। তো থার্মাল ইকুইলিব্রিয়াম কি, সব ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস গুলা কনস্ট্যান্ট থাকবে। এখন দুইটা বস্তুর ক্ষেত্রে একটা এক্সাম্পল একটু পরে আসবে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা এখানে কোনো সমস্যা আছে নাকি এই স্লাইডে তোমাদের, মানে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা নাই মেবি, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ একটা এক্সাম্পল দেখো, টু বডিজ এক্সাম্পল, মানে দুইটা বস্তুর ক্ষেত্রে। ধরো এটা হলো কি গ্যাস এ, এটা হলো কি গ্যাস বি। সো এই সবগুলাকে তুমি আইসোলেট করে দিয়েছো, মানে ইনসুলেটর দিছো। এই কি ইনসুলেটর? থার্মাল ইনসুলেটর। থার্মাল ইনসুলেটর মানে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি দিয়েছো। সবকিছু একই, মানে সবকিছু কিন্তু একই মিনিং প্রকাশ করে, যে হিট ফ্লো করতে পারবে না, নন কন্ডাক্টিং। ঠিক আছে, একটু আগের স্লাইডেই বলেছিলাম। সো নন কন্ডাক্টিং হওয়ায় দেখো এর মধ্যে থেকে কোনো হিট এদিকে যেতে পারবে না, এবং এটা চিরকালের জন্য এখানে বদ্ধ হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা।
সো এটা কি হয়ে থাকবে, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, কারণ এগুলাকে আমরা পরিবর্তন করতেছি না, কনস্ট্যান্ট। এটা একটা বদ্ধ জায়গা, এটা কোনো পিস্টন না, আগেই বলে রাখি, এটা একটা বদ্ধ জায়গা। একদম টেক্সট করেছে, দেখি তো। আচ্ছা, অনেক আগে কিছু করেছিল, আচ্ছা বাদ দাও। সো দেখো, একটা জিনিস দেখো, আমরা কি পড়েছিলাম থার্মাল ইকুইলিব্রিয়ামে, প্রথম যে একটু এক্সাম্পল বলেছিলাম যে দুইটা বস্তু তাপ গ্রহণ করবে বা চাপ আদান আদান প্রদান করবে, তখন একটা সময় এসে দুইজনের তাপমাত্রা সমান হয়ে যাবে, ঠিক আছে না? তো তখন তারা কি থার্মাল ইকুইলিব্রিয়ামে এসে পড়বে না? মোটামুটি মোটামুটি এসে পড়বে। আমরা তো বলি নাই যে চারদিক দিয়ে লেয়ার দেয়া আছে। লেয়ার দেয়া থাকলে ওইটার এক্সাম্পল একটু পরে আসবে। ধরো লেয়ার যদি না দেয়া থাকতো তাহলে কি হতো? লেয়ার না দেয়া থাকলে পরিবেশের থেকে তাপ গ্রহণ করতো যেকোনো ভাবে, তো তখন আবার চেঞ্জ হয়ে যেত সবকিছু। একজন এসেছে, দেখি, ওয়েটিং আছে। ও আচ্ছা, ধ্রুব এসে পড়েছে। সো এক মিনিট। হ্যাঁ, সো দেখো এখন এগুলো কিন্তু চিরকালের জন্য এরকমই কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। মানে একটা এক্সাম্পল আমি যদি একটু রিয়েলিস্টিক বলি, যদি এটা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ওই ফ্লাক্স আছে না, আমরা যে গরম খাবার, গরম ধরো চা রাখি অথবা কোনো পানি রাখি ফ্লাক্সের ভিতরে, তো ফ্লাক্সটাকে চিন্তা করতে পারো পুরোপুরি নন কন্ডাক্টিং। হ্যালো, ওকে, পুরোপুরি নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং হয়, হিট চেঞ্জ হয় না, অ্যান্ড দ্যাটস ওয়াই টেম্পারেচার চেঞ্জ হয় না, গরম থাকে অনেকক্ষণ। যদিও পুরোপুরি না, রিয়েল লাইফে কিন্তু পুরোপুরি না। সো এরকম দেখো, দুইটা দুইটা গ্যাসের টেম্পারেচার সেম না, তবুও তারা থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। কারণ যারা বলবে যে আচ্ছা দুইটা বস্তুর টেম্পারেচার সেম হয়ে যাবে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে, কারণ একজন হিট দিবে একজন গ্রহণ করবে, একটা সার্টেন পয়েন্টে সেম হুইলেকশন, তখন আর তাপের আদান প্রদান হবে না বা টেম্পারেচার চেঞ্জ হবে না। বাট এটা যদি করো তাহলে ভুল হয়ে যাবে, কারণ দেখো টেম্পারেচার সমান সমান না, তাও দুইটা থার্মাল ইকুইলিব্রিয়ামই আছে। কারণ মূল ডেফিনেশনটা কি ছিল? ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস গুলো কনস্ট্যান্ট থাকতে হবে যেভাবেই হোক। তো এটা করার জন্য কি করতে পারি আমরা? আমরা পরিবেশ থেকে আইসোলেট করে দিই। কিভাবে আইসোলেট করব? অ্যাডিয়াবেটিক বাউন্ডারি দিয়ে অথবা নন কন্ডাক্টিং বাউন্ডারি দিয়ে, যেটাকে থার্মাল ইনসুলেটর বলা হয়, ঠিক আছে? সো দেখো, দুইটা টেম্পারেচার ভিন্ন হওয়া সত্ত্বেও এরা রয়েছে থার্মাল ইকুইলিব্রিয়ামে। এটা ছিল টু বডিস এক্সাম্পল। সো এখন আসবে মেবি থ্রি বডিস এক্সাম্পল। ওইখান থেকে আচ্ছা তোমার ফাতিন, হ্যাঁ বলো। এ, কি পড়ানো হয়েছে? আমি জানি এতক্ষণ কি পড়ানো হয়েছে? এতক্ষণ তোমার থার্মাল ইকুইলিব্রিয়াম পড়ানো হয়েছে ফার্স্টে, আর কিছু পড়ানো আচ্ছা, হয়নি। এরপর? ও এটাই। আচ্ছা, তাহলে আমি তেমন কিছু মিস করি নাই, না, তেমন বেঁচে কিছু গেলাম। মিস করনি, আমার হলে গিয়ে ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেক। পিসি হলে গিয়ে আচ্ছা ঠিক আছে। পিসি কে ঘুষি মারতে মন চাইছে আমার, এত লেট করছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো নেক্সট। শোনো, তুমি তুমি তোমার পিসিকে তাই আছে না, তাইকে দিয়ে দিও, তাই এটা মঙ্গল গ্রহে নিয়ে যাবে। তাই তোমার পিসিটা মঙ্গল গ্রহে নিয়ে যাবে, তাইকে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, টু বডিজ এক্সাম্পলের আরেকটা মজার একটা এক্সাম্পল দেখি, টেক্সট। আচ্ছা, আজকে আবার টেক্সট করে এরকম উড়াই দিও না, দেখি। হ্যাঁ ভাইয়া, প্লিজ প্লিজ। ওকে, সো এখন দেখো মজার ব্যাপারটা কি, এই যে মাঝখানের লেয়ারটা কিন্তু ওই সময় আমাদের অ্যাডিয়াবেটিক ছিল সম্পূর্ণ লেয়ারটা। এখন বাই ডিফল্ট আমি এটাকে ডায়াথার্মিক করে দিলাম। ডায়াথার্মিকের অর্থ হলো গিয়ে কন্ডাক্টিং, আর অ্যাডিয়াবেটিকের অর্থ ছিল নন কন্ডাক্টিং। ডায়াথার্মিক মানে এখন হিট চেঞ্জ হতে পারে, বুঝতে পারছো? হিট আদান প্রদান হতে পারে। তখন কি হবে? যদি হিট চেঞ্জ হয় তাহলে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। তুমি একটা বস্তুকে তাপ দিতেছো, ওই যে চুলার মধ্যে আমরা আগুন জ্বালাই কি করি? তাপ দেই। তো তাপ দিলে তো টেম্পারেচার চেঞ্জ হয় যে কোনো কিছুর। হ্যাঁ, তো টেম্পারেচার চেঞ্জ হতে হতে একসময় দেখবা যে যেটা বেশি সেখান থেকে মানে লো এর দিকে ফ্লো হবে। কি ফ্লো হবে? কাইনেটিক এনার্জি ফ্লো হবে মলিকিউলস এর বা পার্টিকেলের। তো ফ্লো হওয়ার কারণে টেম্পারেচার যেটা বেশি আছে সেটা কমবে, যেটা কম আছে সেটা গেইন করবে। একটা সার্টেন মোমেন্টে দুইটা টেম্পারেচার দেখো সমান হয়ে যাবে। তো যদি সমান হয়ে যায়, আর এটা কিন্তু কোনো পানির মতো জিনিস না, এটা কিন্তু শক্ত একটা লেয়ার, কিন্তু হিট কন্ডাক্টিং হওয়ার কারণে হিট ফ্লো করতে পারে। এমন না যে ভলিউম এরকম বড় হয়ে গেল, এরকম হয়ে গেল না, শক্ত একটা দৃঢ় বস্তু। তাহলে কি প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট না, প্রেসার কনস্ট্যান্ট না, মানে প্রেসার চেঞ্জ হবে। হ্যাঁ, প্রেসার চেঞ্জ হবে, কারণ কাইনেটিক গ্যাস থিওরি আছে, এটা একটু পরে পড়াবো নেক্সট ক্লাসে। কাইনেটিক গ্যাস থিওরি যারা এসএসসি তে পড়ে আসছো, ওই তোমার বয়েলস ল, চার্লস ল, ওগুলো অনুসারে টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় তখন তো প্রেসার আর ভলিউম চেঞ্জ হয়ে যাবে। সো এটা আপাতত বাদ দাও। ধরে নাও যে প্রেসার আগে যা ছিল তা থেকে চেঞ্জ হয়ে পি প্রাইম এ ভি প্রাইম এ আসলো, পি প্রাইম ভি ভি প্রাইম বি আসলো। দেখো এখানে বিটা আমি সাবস্ক্রাইব করতে পারিনি। ওকে, সো এখন আমি বলেছিলাম কি, এটা একটা দৃঢ় লেয়ার যদিও কন্ডাক্টিং।
কন্ডাক্টিং হওয়ার কারণে দেখো টেম্পারেচার একসময় সমান হয়ে গেছে। আরে এখানে এত করলাম না, কি করলাম আমি, দেখি না এগুলা, রাত্রে 4টার সময় আর দেখা যায় নাই মনে হয়। সো কনস্ট্যান্ট টেম্পারেচার। এখন এটা যেহেতু শক্ত, তাহলে ভলিউম যা আছে এটাই থেকে যাবে, আর ভলিউম পরিবর্তন হবে না। ভলিউমও পরিবর্তন হবে না, প্রেশারও তো ঠিকই থাকবে, কারণ এই লেয়ারের তো লেন্থ পরিবর্তন হবে না, সব দিকে যে প্রেশার ছিল সেই প্রেশারই থেকে যাবে, টেম্পারেচারে কোনো পরিবর্তন আর হবে না দেখে। টেম্পারেচার পরিবর্তন না হলে এই দুইটা কনস্ট্যান্ট থেকে যাবে, ঠিক আছে? ওকে, সো এখন দেখো এটা থার্মাল ইকুইলিব্রিয়াম। এখন কি থার্মাল ইকুইলিব্রিয়াম কেন? কারণ এগুলো এখন কনস্ট্যান্ট, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি কনস্ট্যান্ট। আগে কি ছিল? আগে থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল না, এখান থেকে হিট ফ্লো হচ্ছিল, যেহেতু কন্ডাক্টিং না, মানে কন্ডাক্টিং। কন্ডাক্টিং এর আরেক নাম কি? ডায়াথার্মিক। ডায়াথার্মিক সেপারেশন এখানে করা আছে, যার কারণে হিট ফ্লো হচ্ছে। ধরো এটা বেশি, এটা কম, ফর সাম রিজন, তখন এখান থেকে হিট ফ্লো হবে। হিট ফ্লো হবে মানে কাইনেটিক এনার্জি ফ্লো হবে। আচ্ছা একটা কথা বলি, হিটটা কি? তোমরা পড়ে এসেছিলে না, হিট হলো গিয়ে ফর্ম অফ এনার্জি? না, ব্যাপারটা এরকম না। হিটটা হলো গিয়ে ওয়ে অফ ট্রান্সফারিং কাইনেটিক এনার্জি মলিকুলার লেভেলে। যদি আমরা এখানে মানে অ্যাপ্রক্সিমেট বলতেছি, মলিকুলার লেভেলে থার্মোডাইনামিক্স কাজ করে না, বাট এমনি আইডিয়া দিতেছি, কারণ মলিকুলার লেভেলে কাজ করতে গেলে আমাদের এই যে কোয়ান্টাম মেকানিক্সে যেতে হবে। সো এই যে ধরো এখান থেকে আমি ইয়া করে দিলাম, সো টেম্পারেচার ডিফারেন্স হওয়ার কারণে এখান থেকে তোমার এই ভাইব্রেশনের কারণে, এখানে ভাইব্রেশনের কারণে একটা ওয়েভ যাবে, ওয়েভ গুলা সব পার্টিকেলের মধ্যে এসে এই পাশে পার্টিকেল গুলো ভাইব্রেট করা শুরু করবে। তো এই যে যে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফারের যে মাধ্যম, এটা হলো গিয়ে হিট, এটাকে বলা হচ্ছে হিট, ঠিক আছে? তো এখন তাহলে দেখো এখানে হিট ফ্লো হচ্ছে দিক দিয়ে, এন্ড একটু পরে দেখবা যে দুইজনই থার্মাল ইকুইলিব্রিয়ামে এসে পড়বো, অর্থাৎ চিরদিনের জন্য কনস্ট্যান্ট, যদি কোনো পরিবর্তন না করা হয় বাই ডিফল্ট। তো এখন থ্রি বডিজ এক্সাম্পল আসতে পারে, দেখি টেক্সট কে করেছে আবার। ওকে, আচ্ছা, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল নামটা আজব, ফার্স্ট ল থাকে, সেকেন্ড ল থাকে, এরকম অনেক কিছু থাকে, জিরোথ ল আবার কেমনে আসে? সো আর হলে গিয়ে এই ল গুলা কে আবিষ্কার করছে? আসলে এই ল গুলা কোনো স্পেসিফিক মানুষ আবিষ্কার করেনি, মানে হ্যাঁ, এগুলো হলে গিয়ে তোমার মানুষের মধ্যে চলতে 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 অনেক সময় মিলে গেছে। দেখো একজন বলল যে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে, আরেকজন বলল মোট শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকে। তো দুইটা একই কথা না? তো এরকম তোমার মানে অনেক জিনিসগুলা ব্যালেন্স হইতে হইতে একটা স্ট্যান্ডার্ড ফর্মে এসে পড়েছে, তো ওরা এরকম আলাদা আলাদা নাম দিয়েছে। দেখো এখানে একটা এক্সাম্পল দিই, নিচেই দেওয়া আছে এক্সাম্পলটা। আমি ফিগারটা কেমন আছে তাকে বলি। এটা একটা বডি, গ্যাস না, বডি। ধরো এক্সাম্পলটা বডি দিয়ে দেওয়া যায়, গ্যাস দিয়েও দেওয়া যায়। একটা সলিড বডি আছে এখানে, এ বি সি, দুইজন ধরো ভিন্ন টেম্পারেচার পিভি। এখন লিখতে চাচ্ছি না, এখানে অনেক বড় হবে। পিএ ভিএ টিএ আছে ধরো, আর এটা পিবি ভিবি টিবি আছে, এখানে পিসি ভিসি টিসি আছে, সবগুলা কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। সো আরেকটা কথা, এটা হলো কি অ্যাডিয়াবেটিক, মানে পরিবেশ থেকে এখানে তাপ যেতে পারবে না, ঠিক আছে? আর এখানে আমি আসলে দিতে ভুল হয়ে গেছে, এখানে হলো গিয়ে ধরো আরেকটা অ্যাডিয়াবেটিক লেয়ার আছে এই জায়গাটায়, যাতে এই তৃতীয় বস্তুটার মধ্যে কোনো রকম তাপ না যায়। কিন্তু এই যে এই জায়গাটা, এই যে যে লেয়ার, এটা হলো গিয়ে ডায়াথার্মিক, মানে কন্ডাক্টিং, অর্থাৎ এখান থেকে হিট যেতে পারবে, এখান থেকে হিট যেতে পারবে, তিনজনের মধ্যে হিটের আদান প্রদান হতে পারে, বাট পরিবেশ থেকে এখানে কোনো হিট যেতে পারবে না, সেপারেটেড আইসোলেটেড সিস্টেম। তো এরকম হলে দেখো কি হয়। আমি এখন প্রথমে আগে একটু এক্সাম্পল দিই। ধরো এই তিনটা বস্তু হিটের আদান প্রদান করবে না, তো তিনটা বস্তু হিটের আদান প্রদান করার কারণে এক সময় তিনজনেরই টেম্পারেচার সমান হয়ে যাবে না? নর্মাল, এটা কিন্তু মেক সেন্স, তিনজনেরই টেম্পারেচার সমান হয়ে যাবে, তাই তো? তো এখানে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আচ্ছা দেখো এখন কি বলছে জিরোথ লটা, এটাই বলেছে যে ইফ টু বডিজ আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, টু বডিজ, সরি আচ্ছা এক মিনিট, ইফ টু বডিজ আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ এ থার্ড বডি, হ্যাঁ, দেন দ্য টু বডিজ, আর কি লিখছি আমি, দেন দ্য টু বডিজ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। মানে ধরো এ হলো গিয়ে সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, উইথে মানে কি, অবশ্যই এখানে কন্ডাক্টিং হতে হবে বা স্পর্শে থাকতে হবে, ইন কন্টাক্ট থাকতে হবে, এরকম সেপারেটেড না, মানে সেপারেটেড করে রাখিনি।
উইথ এ থার্ড বডি মানে কন্ডাক্টে মানে ইন কন্টাক্টে আছে, বুঝতে পারছো? তো এ এর সাথে সি ইন কন্টাক্টে রাখার পর যদি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তখন বুঝতে হবে এ সি এর টেম্পারেচার সেম, তাই না? হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি? অবশ্যই তাদের টেম্পারেচার এখন সেম হয়ে গেছে, কনস্ট্যান্ট, আর কোনো ফ্লো হবে না। ঠিক আছে, তো এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আবার বলছে কি বিও সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তো যদি এটা হয়ে যায়, দেখো এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে, বি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে, তাহলে এ আর সি এর টেম্পারেচার সমান না? আবার বি আর সি এর টেম্পারেচার সমান না? দুইটা যদি সি এর সাথে সমান হয় তাহলে এই দুইটাও তো নিজেরাই সমান হবে। ব্যাপারটা কি, ধরো এ ইকুয়াল টু যদি সি হয়, সি, আবার বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এ আর বি সমান না? এ ইকুয়াল টু বি। তো এটাই বলছে যে এখন এখানে কিন্তু সমান না, এখন কিন্তু টেম্পারেচার ডিফারেন্স আছে। তো কিছুক্ষণ পর কি হবে জানো? কিছুক্ষণ পর এই তিনজনেরই টেম্পারেচার সমান হয়ে যাবে, যেটা আমরা এখনই বুঝতে পারতেছি। তো সমান হয়ে গেলে তখন ওরা বলছে কি এই দুইজনের নিজেরাও পরস্পরের থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। অর্থাৎ এদেরকে যদি তুমি একবারে এখানে রেখে দাও, ধরো এখানে তুমি কন্ডাক্টিং কিছু দিয়ে দিছো, এই দেখো এটা অ্যাডিয়াবেটিক, আর এখানে তুমি কন্ডাক্টিং কিছু দিয়ে দিছো, তাহলে দেখবা কি এখান থেকে কোনো হিট ফ্লো হচ্ছে না। কেন ফ্লো হচ্ছে না? ওই যে এটা ছিল একটা তৃতীয় বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে, বোথ দুইজনেই, তার কারণে দুইজনের টেম্পারেচারই তৃতীয় বস্তুর সাথে মিলে একটা মানে নেট টেম্পারেচার বা কনস্ট্যান্ট একটা জিনিসে পরিণত হয়ে গেছে, যার কারণে দুইজনের টেম্পারেচারই সমান। যদি টেম্পারেচার সমান হয়, টেম্পারেচার ডিফারেন্স না থাকে, তাহলে হিট কিভাবে ফ্লো হয়? আর হিট যদি ফ্লো না হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট। আর দেখো এটা কিন্তু বাউন্ডারি, এটা কিন্তু কোনো লিকুইড কিছু না, এখান থেকে কিছু মিক্স হতে পারতেছে না। যদি এটা কন্ডাক্টিং, কন্ডাক্টিং মানে হিট যেতে পারে, হ্যাঁ, কোনো মলিকিউল যেতে পারবে না। হিট যাবে কিভাবে? ওয়েভ পাঠাবে। সো তাহলে পিভি কনস্ট্যান্ট, এটার পিভি কনস্ট্যান্ট, আর টেম্পারেচারটা সমান হয়ে গেল। সমান হয়ে যাওয়ার কারণে এরা নিজেরা থার্মাল ইকুইলিব্রিয়ামে এসে পড়েছে এবং এদের টেম্পারেচারও সমান হয়ে গেছে। বুঝতে পেরেছো? না বুঝলে বলে থাকতে পারো, এখনই বলতে পারো। আচ্ছা, তাহলে দেখি নেক্সট। আচ্ছা, রেকর্ডিং শুধুমাত্র ভয় লাগে খালি, রেকর্ডিং যদি বাই ডিফল্ট এরকম না হয়ে যায়। দেখি নেক্সটে কি আছে। কি কি এতক্ষণ রেকর্ডিং বন্ধ ছিল? না না না, বন্ধ ছিল না, বাট আমার তো এরকম মানে ঘটনা আছে যে অনেকবার বন্ধ হয়ে গেছে। আর ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তো কাজ, তুমি আমাকে কোহোস্ট বানাও, তুমি আমাকে কোহোস্ট বানাও, কোহোস্ট। কো-হোস্ট, আচ্ছা একটু ওয়েট করো। হুম হুম, রেকর্ডিং আমি অন রাখি। আচ্ছা আমার হচ্ছে, আমি নেক্সট মিটিং এর লিংকটা দিয়ে দিব না তোমাকে, এখন থাকবে ওখানে। ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। সো ইন্টারনাল এনার্জিটা কি? ইন্টারনাল এনার্জি এটা নিয়ে আগে বুঝতে হবে। এসএসসি তে বা তোমরা যারা এইটা যারা একটু অ্যাডভান্স আছো তাদের কথা বলি, তো তোমরা পড়েছিলে কি এনার্জি, টোটাল এনার্জি কি ছিল? কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম। লেটস সে এই একটা তোমার সিলিন্ডার, রিজিড বডি, এই ভেতরে কি আছে এগুলো তাকানো যাবে না, এটা হয়ে পরে ইন্টারনালের জন্য রেখে দিয়েছে। ধরো একটা দৃঢ় সিলিন্ডার আছে, তো সিলিন্ডারটা লেটস সে একটা স্পেসিফিক পয়েন্ট থেকে এই সাইড উপরে আছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের কারণে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের বিরুদ্ধে। মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে কি বুঝছি, এখানে গ্র্যাভিটি আছে না? তো যদি গ্র্যাভিটি না থাকে তাহলে পটেনশিয়ালই থাকবে না। গ্র্যাভিটি আছে এমত অবস্থায় তুমি সার্টেন একটা পয়েন্ট থেকে, এটা রেফারেন্সকে ধরে নিছো 0। আচ্ছা, এখান থেকে তুমি এই উচ্চতায় আসো, এই উচ্চতায় এখান থেকে ভি বেগে এদিকে মুভ করতেছো। তো এখানে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি হবে mgh, ঠিক আছে, mgh পটেনশিয়াল এনার্জি প্লাস হাফ mv স্কয়ার কাইনেটিক এনার্জি। বাট এটা ছিল তোমার মেকানিক্সে। আমরা এখন থার্মোডাইনামিক্সে কি বলেছিলাম? ইন্টারনাল চেঞ্জ ইন সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। তো ইন্টারনাল চেঞ্জ, এই যে যে সিলিন্ডার আছে এর ভেতরে কি পরিবর্তন হচ্ছে, এর ভেতরে তোমার একটা ইন্টারনাল এনার্জি আছে, অভ্যন্তরীণ শক্তি আছে। অভ্যন্তরীণ শক্তিগুলো কি কেমন হতে পারে? দেখো কেমন হতে পারে। এক, এই যে যে মলিকিউল গুলো আছে, তো মলিকিউল গুলো কি ভাইব্রেট করবে না? ভাইব্রেট করবে তো অনেক, সারাক্ষণ কাঁপতে থাকবে। তো তার কি থাকতে পারে? ভাইব্রেশনাল কাইনেটিক, ভাইব্রেশনাল এনার্জি, যেটা হয় অত্যন্ত হাই টেম্পারেচারে। নর্মাল টেম্পারেচারে এটা ইগনোর করা যায়। আর কি হতে পারে? মোশন আছে এর ভেতরে, এরকম ইয়াগুলা মুভ করতেছে, তো কাইনেটিক এনার্জি থাকবে, ঠিক আছে, কাইনেটিক এনার্জি। আর পটেনশিয়াল এনার্জি এটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু হ্যাঁ পটেনশিয়াল এনার্জি থাকবে। কিভাবে জানো? ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন, দুইটা মলিকিউল, এদের মধ্যে যদি ফোর্স থাকে, তারা অ্যাট্রাক্ট করতে চায়, তাহলে ওই যে ইলেকট্রিক পটেনশিয়াল ছিল, তারপর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, নিউটনের ল যেরকম গ্র্যাভিটির মতো কাজ করে না দুইটা অবজেক্টের ক্ষেত্রে, তো এরকম
এখানে তো কি ফোর্স থাকতে পারে? অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে। হ্যাঁ, সো এখানে তোমার একটা থাকবে, পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হবে। তো কত রকমের এনার্জি থাকতে পারে ইন্টারনাল এনার্জিতে, মানে মলিকিউলের ভিতরে? পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর ভাইব্রেশনাল এনার্জি। এটা হলো কি ইন্টারনাল এনার্জি ডেফিনেশন। আর মোশন কিভাবে হতে পারে? দেখো, মোশন কিন্তু 3 ডাইমেনশনাল অ্যাক্সিস, 3 অ্যাক্সিসে হতে পারে, এদিকেও এদিকেও এদিকেও, এরকম ফ্রিলি মুভ করতে পারে। কে টেক্সট করেছে দেখি? আরে বাদাম মাইরা দিছে। তুমিও বাদাম মারছিলে আমার ক্লাস নেওয়া আসে মাঝে মাঝে, তাই আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি কি। আচ্ছা, ও এটা হ্যাঁ, হলো তাহি ওর বাদাম দেখে রেগে গেছে। তো পড়া 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 ওকে। সো এখন কি লিখেছে? ফর অ্যান আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসটা কি? মানে যারা 10 আছো তারা তো অবশ্যই বুঝে গেছো, আর যারা এইটা আছো তার জন্য একটু লাগবে তো বলা, যদি জানো তাহলে ভালো। আইডিয়াল গ্যাস হলো গিয়ে তোমার, আসলে কাইনেটিক গ্যাস থিওরি কালকে পড়াবো তো তখন বুঝতে পারবে, আপাতত একটু বলে দিই। আইডিয়াল গ্যাসটা কি? যে গ্যাসটা সব রকমের ল মেনে চলে, বয়েলস ল, চার্লস ল, মানে একটা স্ট্যান্ডার্ড একটা গ্যাস ধরে নিতে পারো, স্ট্যান্ডার্ড। এখন একটু ধরে নাও যে স্ট্যান্ডার্ড একটা গ্যাস, যেমন মানে একটা কি বলা যায়, ফিজিক্সের ল গুলো মেনে চলে, ঠিক আছে? এটা নিয়ে একটু ব্রড আলোচনা কালকে হবে, কারণ এটা একবার এসএসসি ছিল দেখে আর এখন পড়াতে চাচ্ছি না, কালকে পড়াবো। সো স্ট্যান্ডার্ড একটা গ্যাস যা ফিজিক্সের ল আচ্ছা, গুলো মেনে চলে। কালকে কালকে ক্লাসটা আমি নিবো না না, আমার তো তোদের? 2টা ক্লাস ছিল, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ব্যালেন্স পড়াইও হয়ে যাবে। জোস হবে। ওকে, পড়াইও সো দেখো, ব্যাস। এখন দেখো, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে there is no force of attraction among molecules। এটা হলো গিয়ে আইডিয়াল গ্যাসের একটা বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য ধরেই নিচ্ছে এই বৈশিষ্ট্য থাকবে, তো এটাই হলো গিয়ে আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের একটা বৈশিষ্ট্য কি? যে পার্টিকেল দ্বয়ের মধ্যে, পার্টিকেল মানে মলিকিউল দ্বয়ের মধ্যে কোনো রকম ফোর্স থাকে না, ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না, আকর্ষণ থাকে না, ঠিক আছে? তো আকর্ষণ না থাকলে পটেনশিয়াল এনার্জি জিরো। তো পটেনশিয়াল এনার্জি যদি জিরো হয়, তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল এনার্জি, টোটাল এনার্জি বলতে ধরো একটা স্ট্যাটিক পয়েন্ট, আইডিয়াল গ্যাস কোথাও মুভ করতেছে না, কোনো গ্র্যাভিটির মধ্যে নাই, কোনো মানে কন্টেনার ধরো নেই, ভেলোসিটি নাই, তাহলে তার টোটাল এনার্জি কি? ইন্টারনাল এনার্জি না? হ্যাঁ, অবশ্যই ইন্টারনাল এনার্জি। তো ইন্টারনাল এনার্জিটা কি হবে? ধরো এক্সট্রিম কোনো টেম্পারেচার নেই, এক্সট্রিম টেম্পারেচার বা হাই টেম্পারেচার বলতে বোঝায় 600 ডিগ্রি সেলসিয়াস, 500 ডিগ্রি সেলসিয়াস। তো এত টেম্পারেচার আমরা কাজ করতেছি না, আমরা কাজ করতেছি রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াস, ধরো এরকম। তো তখন কি হবে? তখন তোমার এই ভাইব্রেশনাল এনার্জি লাগে না। একটু আগে পড়েছিলাম কি কত রকম এনার্জি হতে পারে? ভাইব্রেশনাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। তো পটেনশিয়াল এনার্জি তো জিরো, ভাইব্রেশনাল এনার্জি জিরো, তাহলে কি থাকবে? কাইনেটিক এনার্জি। এটা মনে রাখবা যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল যে ইন্টারনাল এনার্জি সেটা হবে জাস্ট কাইনেটিক এনার্জি। কিসের কিসের কাইনেটিক এনার্জি? মলিকিউল দ্বয়ের, মানে তোমার ভিতরে যে থাকে, অণুগুলা থাকে সেগুলোর। আর অণুগুলো আমরা মূলত কাজ করতেছি গ্যাস নিয়ে, তো তো গ্যাসের ক্ষেত্রে আলোচনাটা হবে, গ্যাসের ক্ষেত্রে তোমার অণুগুলো ফ্রি মুভ করতে পারে ফ্রিলি। আর এই দেখো আইডিয়াল গ্যাস বলা আছে, এর মানে বুঝতে হবে থার্মোডাইনামিক্স মূলত সবকিছু গ্যাস নিয়ে কাজ করে, এটা মনে রাখবা, ডোন্ট ফরগেট। মনো অ্যাটমিক গ্যাস, এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাস, যেমন উদাহরণ হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন। যদিও জেনন পরবর্তীতে তোমার এই যে ফাঁকা ডি অরবিটাল বা ফাঁকা অরবিটাল থাকার কারণে অন্যরকম গঠন, অন্যরকম তৈরি করে, ওগুলা আছে অনেকগুলো, পরে পাবা ইন্টারে। বাট আপাতত নর্মাল টেম্পারেচারে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, নোবেল গ্যাস যেগুলা বা নিষ্ক্রিয় গ্যাস, এগুলো হলো গিয়ে তোমার কোন রকম বন্ধন গঠন করে না, একক থাকে। এমনকি নিজেরাও নিজেদের মধ্যে বন্ধন গঠন করে না, নাহলে তুমি এখানে হিলিয়াম 2 বা হিলিয়াম 3 দেখতা, তো এরকম হয় না। তো এরা কি? মনো অ্যাটমিক বা এক পরমাণু গ্যাস। এদের ক্ষেত্রে দেখো, দেখতে এরকম একটা পরমাণু, এটা তো কোনো ডাউট নেই যে এক পরমাণু মানে কি একটা পরমাণু। হ্যাঁ, একটা পরমাণু। তো এর ক্ষেত্রে আমরা এখন বের করব কাইনেটিক এনার্জি মানে ইন্টারনাল এনার্জি। তো কাইনেটিক এনার্জি হবে ইন্টারনাল এনার্জি। কাইনেটিক এনার্জি কত রকমের হতে পারে? 2 রকমের, একটা রোটেশনাল, আরেকটা কি ট্রান্সলেশনাল। রোটেশনাল ক্লাসটা দেখেছিলে তোমরা? যারা দেখেছো তারা বুঝবা যে এখানে অ্যাপ্লিকেশন আছে রোটেশনাল মেকানিক্সের, যে রোটেশনাল কাইনেটিক এনার্জি হতে পারে, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হতে পারে।
তো রোটেশনাল কাইনেটিক এনার্জির সূত্র কি ছিল? আমরা ডিরাইভ করেছিলাম হাফ আই ওমেগা স্কয়ার। ওমেগা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। একটা অ্যাক্সিসের সাপেক্ষে অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো ওমেগা। সো আইটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া, সাম কনস্ট্যান্ট, তার সাথে mr স্কয়ার। ঠিক আছে? সো এখন দেখো আমরা কি বলেছিলাম? মোশন কোন দিকে হতে পারে? 3 দিকে হতে পারে। 3টা অ্যাক্সিসের 3 দিকে হতে পারে। তো এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে পার্টিকেল। তো এর কারণে এর মোশনের 3টা কম্পোনেন্ট থাকবে বা 3টা অ্যাক্সিস থাকবে, যার কারণে 3টা ইন্ডিপেন্ডেন্ট টার্ম আসছে। দেখো এই যে ভি হলো কি এক্স ওয়াই জেড এর ফাংশন। তো একটা ভি এক্স অক্ষে কাইনেটিক এনার্জি, ভি ওয়াই অক্ষে মানে ওয়াই অক্ষে কাইনেটিক এনার্জি, জেড অক্ষে কাইনেটিক এনার্জি। অথবা এটা যদি না বোঝো তাহলে এইভাবে লিখতে পারো, ভি কে তুমি ভেঙে ভেক্টর হিসেবে লিখে দাও। ভেক্টর হিসেবে লিখে দিলে আলাদা আলাদা ভাবে ইয়ে করতে পারবা। এক্স আই যে এরকম করে লিখে দিলে সবগুলোর ক্ষেত্রে তোমার এম আর মানে হাফ এম গুণ হয়ে যাবে, তখন একটু ভালো লাগবে দেখতে। আচ্ছা এখন দেখো, বাট এটা তো বুঝতে পারতেছো যে বেগ যেহেতু 3 দিকে থাকে, তাহলে 3 দিকে অবশ্যই কাইনেটিক এনার্জি থাকবে। বেগ বলতে গেলে আমরা ধরো নেট ভেলোসিটি এদিকে আছে, তার কম্পোনেন্ট আছে এদিকে ভি ওয়াই, এটা ভি এক্স আছে এদিকে, ধরো এটা হলো গিয়ে এই প্লেনে ফালাইলাম, তো এর হলে গিয়ে আবার এদিকে প্রজেকশন নিলাম, এটা হলো গিয়ে ভি এক্স, এটা ভি এক্স, আবার এটা এখান থেকে প্রজেকশন নাও, তো এটা হলো গিয়ে ভি ওয়াই। তো ভি ওয়াই থাকতে পারে, এই ভি ওয়াই ভি এক্স ভি জেড এর কারণে তোমার, আচ্ছা হ্যাঁ সরি, ভি ওয়াই ভি এক্স ভি ওয়াই ভি জেড এর কারণে ইন্ডিপেন্ডেন্টলি 3টা কাইনেটিক এনার্জি থাকবে 3 দিকে। ইন্ডিপেন্ডেন্ট কেন বললাম? দেখো এই মোশনের সাপেক্ষে ভি এক্স এর যে মোশন আছে, এটা কিন্তু ভি ওয়াই আর ভি জেড কে কোনো রকম প্রভাবিত করে না। ধরো ব্যাপারটা কি, একটা পার্টিকেল ধরো এক্স অ্যাক্সিসে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তো ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তো এখন যদি এরকম হয় যে জেড অ্যাক্সিস এর বেগ হবে ওয়াই প্লাস এক্স, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট টার্ম না, এটা কিন্তু ডিপেন্ডেন্ট। জেড অ্যাক্সিস এর বেগটা কি? এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট না, ব্যাপারটা এরকম না। ফ্রি মুভমেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট, কোনো ডিপেন্ডেন্সি নাই, যে কোনো দিকে মুভ করতে পারে। আচ্ছা 4 মিনিট আছে না মিটিং এর? ওকে, সো তাহলে দেখো আরেকটা কথা, তো আমাদের কি শেষ হয়ে গেল? ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি শেষ হয়ে গেল। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কয়টা টার্ম আসতেছে? 3টা টার্ম আসবে না? এক্স ভি যেহেতু 3টা আছে এক্স ওয়াই জেড, তাহলে 3টা কাইনেটিক এনার্জি আসবে, ক্লিয়ার। আর এখন রোটেশনাল কাইনেটিক এনার্জির কথা চিন্তা করি। দেখো একটা মানে অ্যাটম, এটা হলো গিয়ে পরমাণু যেহেতু, তাহলে অ্যাটম। যদি এখন বলতে পারো আচ্ছা এটা কিভাবে কি হচ্ছে, তো ব্যাপারটা একটু পরে বুঝতে পারবা যে এখানে আমরা হাফ এম ভি স্কয়ার লিখলেও এই ফর্মুলাটা ইউজ হবে না। এখানে তোমার একটু ক্রিটিক্যাল একটা ফর্মুলা ইউজ হবে, যেটাকে বলা হয় তোমার ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, একটু পরে। ওইখানে তোমার সুপার একবারে হায়ার লেভেলে ক্যালকুলেশন, যেটা ক্যালকুলেশনটা এখানে দেখাতে পারবো না, আমি তোমাদের বোঝাতে পারবো না, তোমরা এখন বুঝতে পারবে না। ওটা পুরোপুরি একবারে প্রবাবিলিটি দিয়ে, তারপর হলো একটু কোয়ান্টাম মেকানিক্যাল নলেজ, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়ে প্রমাণ করছে একটা সূত্র, এটা একটু পরে আসবে। জাস্ট সূত্রটা মনে রেখো, এইচএসসি তেও ভুলেও পাবা না, ওই সূত্র পাইতে পারো বাট ডেরিভেশন পাবা না। তো দেখো এই যে একটা অ্যাটম, এই অ্যাটমের একটা রেডিয়াস আছে না? রেডিয়াসটা কি? অনেক কম, অনেক অনেক কম। ধরো 10⁻⁻15 পিকোমিটার, ফেমটোমিটার। হ্যাঁ, 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার। তো 1 ফেমটোমিটার এর সাথে তুমি ওমেগা যাই গুণ করো না কেন, এটা অলমোস্ট নেগলিজিবল। আচ্ছা আরো কথা, আই কি ছিল? এম আর স্কোয়ার। তো এম আর স্কোয়ার, তো আর এর মান 10⁻⁻15, এর সাথে আবার স্কোয়ার করে দাও, তো 15 দুগুণে কত? 30, 10⁻⁻30 আসবে। তো 10⁻⁻30 এর সাথে তুমি যাই গুণ করো, এটা হলে গিয়ে তোমার অনেক ছোট, এটা ইগনোরেবল, টোটালি ইগনোরেবল। তো এই যে রোটেশনাল কাইনেটিক এনার্জি ছিল, আর রোটেশনাল কাইনেটিক এনার্জি মানে আমি কি বলতেছি, এই অ্যাক্সিস বরাবর ধরো ঘুরতেছে, এই পার্টিকেলটা এভাবে ঘুরতেছে, ছোট করে ঘুরতেছে সেন্টার থেকে, তো এইটা হলে গিয়ে 0 আসবে, অনেক কম, অনেক কম। তাহলে আমাদের নেট মানে এনার্জিটা কি হবে? সেটা শুধুমাত্র ট্রান্সলেশনাল মানে মোশনের ক্ষেত্রে 3 দিকে যে মোশন ইন্ডিপেন্ডেন্ট, যার কারণে 3টা টার্ম আসতেছে। দেখো 3টা, একটা হলো গিয়ে জেড এ, ওয়াই এ, এক্স এ। সো এই যে দেখো 3 ইন্ডিপেন্ডেন্ট টার্মস, এটা কি 3টা ইন্ডিপেন্ডেন্ট না? কারোর উপর ডিপেন্ড করতেছে না। 3 ইন্ডিপেন্ডেন্ট টার্মস, এই যে 3 যে মানটা আসলো, এটাকে বলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এফ। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি? ডিগ্রিজ অফ ফ্রিডম হলো গিয়ে ইন্ডিপেন্ডেন্ট মোশন, দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট
টার্মস, দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট মোশন, কত দিকে ইন্ডিপেন্ডেন্টলি মোশন হতে পারে। ধরো যেটা একটু আগে বললাম যে এদিকে ফ্রিলি মুভ করতেছে, এটা ফ্রিলি মুভ করতেছে, এবার এটাও ফ্রিলি মুভ করতেছে, এই দুটোর উপর এটা কোনোভাবে ডিপেন্ডেন্ট না, আবার এই দুটোর উপর ডিপেন্ডেন্ট না, তো এই তিনটাই কি ইন্ডিপেন্ডেন্ট না। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট মোশন এর যে নাম্বার, এই নাম্বারটা হলে গিয়ে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ধরো এখানে কয়টা টার্ম আছে ইন্ডিপেন্ডেন্ট, একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে এফ এর মান কত হবে, নাম্বারটা বলছে কিন্তু নাম্বার কোনো ইউনিট নাই, এফ এর মান কত হবে, 3 হবে। এটা হলে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টার্মস। আচ্ছা 1 মিনিট আছে, মিটিংটাকে এন্ড করে দিব, আই গেস করাটাই ভালো হবে। টেক্সট কি করেছে একটু দেখে নেই। হ্যাঁ হ্যাঁ এন্ড করে দাও। বাদাম খাই, বিস্কুট, ওকে, বিস্কুট না কুকি কুকি। কুকি বলতে গিয়েছিলাম আমার এখানে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে সয়েল 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 লিভ নাও। ওকে, আপনি মিটিং এন্ড করে দাও। হ্যাঁ দিচ্ছি, সবাই লিভ নিয়ে নাও। সেটারই পিসি আবার হ্যাং করেছে আমার। আচ্ছা আমি একটু আমার কাইন্ডলি আমার ইয়াটা চেঞ্জ করি, ওয়েট দাঁড়াও, আমার জুমের ইয়াটা চেঞ্জ করি। আচ্ছা স্ক্রিন দেখা যায়? দাদা ফাতিন একটু ওয়েট করো, সবাই এখন আসে না। ওকে ঠিক আছে, সুখে থাকো। আমি একটা দাঁড়া আমার ইয়াটা চেঞ্জ করব, ওয়েট। কি রে ফাতিন ভাই, তোমার এখানে প্রোফাইল পিক চেঞ্জ করা ইয়া নাই কেন, অপশন নাই কেন? কি বলো এগুলো? আচ্ছা দেখতে হবে তো তাহলে, আজকে মিটিংটা শেষ হোক আমি দেখবো না। কি সুন্দর প্রোফাইলটা আসছিলাম, এত সুন্দর পেজ ছিল দীপুমনির, দিতাম।
ওই এটা কাছ থেকে আমি বলি, তাই একটা ফ্রেন্ড আছে আফরোজা, ওইটা ওই পিকটা, তাই জানে এই পিকটা কি পানি। তাই জানে। আমি বিল্লুর ছবি জানি। শুনে শুনে তাই বলি, তোমাদের নেক্সট যখন এদিন তুমি তো ডঙ্কেলকে অথবা ওখানে থাকবা, সবাই মিটিং লিংক আমি দিব, কাজ শুনো, ক্লাসটা কিন্তু হবে গুগল মিটে হবে, কাজ জুমে 40 মিনিট তো, গুগল মিটে হবে এটা, সবাই গুগল মিটে। রেকর্ডিং কিভাবে করবা? প্রবলেম সলভিং ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। না, শোনো একটা কথা বলি, লাস্ট ক্লাসটাতে প্রবলেম সলভিং তো, আমার তো স্লাইড রেডি থাকবে। আচ্ছা একটা কথা বলি তো, শুনো, আহ ইয়ে আছে না, এক্সবক্স না, আচ্ছা, এক্সবক্স একটা এক্সবক্স। একটা কাজ করা যায়, শোনো, হ্যাঁ, এক্সবক্স আমি ট্রাই করেছিলাম, বুঝছো, বাট হুম ওইরকম সমস্যা হয়ে যায়, আমি যখন তোমার স্লাইড প্রেজেন্ট করতে যাই তখন অটোমেটিক অফ হুম হয়ে যায়। আর আরেকটা কথা শোনো, হুম একটা আইডিয়া আছে, হুম। যে আমরা সবাই, হয় তুমি অথবা আমি নিউ অ্যাকাউন্ট খুলে নিব না, দেন তুমি 7 ঘন্টা লিমিট দিয়ে দিও না, সমস্যা নেই। স্বাধীন 7 ঘন্টা, ও ভাই হ্যাঁ, ওরকম হলে তো 7 ঘন্টা মিটিং তো জীবনও হবে না, মানে দুই হ্যাঁ, ঘন্টার মধ্যে হয়ে যাবে এটা। বাট আমাদের 3 ঘন্টায় হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের 12 উইকটা আমি দিতে চাচ্ছিলাম। তোমরা আমি বলি, তাহি মনে হয় নং ক্যালকের ওই লাস্ট ক্লাস। আচ্ছা আমাদের লাস্ট ক্লাস কয় তারিখ, লাস্ট ক্লাস কয় তারিখ বলো তো, লাস্ট সবাইকে ক্লাস জানাই দিই। হলো গিয়ে 22 তারিখে। 22 তারিখ, আরেকটা শোনো, সবাই আরেকটা বাইশ শোনো, তারিখ এই 22 তারিখে হলো বলো। কি দুই ব্যাচেরই ক্লাস একসাথে হবে, একটা ফিক্সড টাইমে পোল দিয়ে দিব না, কি বলো? দুই ব্যাচে একটা একস্থলে আমি বলি, লাইক ফর এক্সাম্পল দেখো, ওই তাইজিং কিন্তু পারে না, বুঝছো, তাইজিং সকালবেলা ঘুম থেকে ওই যে, উঠতে পারে না, আমার যেটা মনে হয়। না, এই সকালে দিব না, মানে একটা নিউট্রাল টাইমে দিব না, দুইজনের মত হুম মানে দুই দিকের মতামত ব্যালেন্স করে। হুম। আচ্ছা ঠিক আছে, কালকে এটা আচ্ছা, তাহি একটা ব্যাড নিউজ বলছে, তাহি বলছে আর নাকি যে নাকি কালকে থেকে ক্লাস লাইভ করতে পারবে না, বাইরে চলে যাবে। শেট। আচ্ছা কি আর করার, থাক। আচ্ছা আর এখন আমি তাই শুরু তুমি করে এমনিতে দিই, হ্যাঁ। কোনো মতে লাইভটা জয়েন করে ট্রাই করিও, ওই 22 তারিখে লাস্টটাতে। হ্যাঁ ফাতিন শুরু করে দাও। Okay, তাহলে আমি নাচা শুরু করে দিই আবার। সো হুম, এখানে, সুখে থাকো। এখানে তোমার যা বলেছিলাম, যে ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে 3 হবে, কারণ 3টে ইন্ডিপেন্ডেন্ট টার্ম আছে। পেন কোথায় গেল? হ্যাঁ, ফর এক্সাম্পল হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, চলতেই থাকবে এরকম। মনোঅ্যাটমিক, এই সকল পরমাণুর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের মান 1, বাট কাইনেটিক এনার্জির মান আবার ধরে নিও না, ওকে, কাইনেটিক এনার্জির মান তাহলে হবে 3/2 এম ভি এক্স স্কোয়ার প্লাস, বা এম কমন নিলে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জে স্কোয়ার, না, এটা হলো কি আবার মেকানিক্স এসে পড়ে, বাট এটা হচ্ছে মেকানিক্স, আর আমরা কাজ করতেছি একটু মলিকুলার লেভেলে, তাই এখানে একটু কোয়ান্টাম মেকানিক্যাল নলেজ আছে একটু, সেটা এই পরের স্লাইডে দেখানো হবে। So, আপাতত বলে দিও না যে, আচ্ছা তাহলে ইন্টারনাল এনার্জির মান এটা, যে 3/2 এম কমন নিলে এই বাকিগুলো টার্ম যোগ করলাম, না এটা না। আপাতত এটা মনে রাখো যে ইন্ডিপেন্ডেন্ট টার্ম আসবে 3টা, যেটা হলো কি তোমার এফ। পরবর্তীতে আমরা বলবো যে এই ইচ টার্ম, ইচ মানে হাফ এম ভি স্কোয়ার, এটাকে আসলে অন্য কিছু লেখা যায়, এটাকে আসলে এখন একটু বলে দিই, হাফ কেটি স্কোয়ার লেখে বা হাফ কেটি লেখে। এটা কিভাবে আসছে এটা একটু পরে দেখাই, একটু পরে বলি কিভাবে আসছে, এটা দেখাতে পারবো না কারণ এটা অনেক এক্সট্রিম নলেজ দিয়ে করা। সো নেক্সট, ডায়াটমিক গ্যাস, দ্বিপরমাণুক, মানে যে সকল গ্যাস আছে। সো একটা এক্সাম্পল, ফিগার যেটা দেখতেছো মানে চিত্র, সেটা হলো কি অক্সিজেন দেয়া আছে, অক্সিজেন। সো প্রথমে আসো ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম, তোমার 3 অ্যাক্সিসেই মুভ করতে পারবে, এক্স এ যাচ্ছে, ওয়াই এ যাচ্ছে, জেড এ যাচ্ছে, তাহলে তোমার কয়টা ইন্ডিপেন্ডেন্ট টার্ম আসবে কাইনেটিক এনার্জির? 3টা। একটা হলে গিয়ে ভি এক্স স্কোয়ারের জন্য, ভি ওয়াই স্কোয়ারের জন্য, ভি জেড স্কোয়ারের জন্য, তাহলে কয়টা টার্ম আসবে এখানে? 3টা, আমরা বুঝতে পারতেছি 3টা টার্ম আসবে। এখন রোটেশনাল দেখো, রোটেশনালে এই সেন্ট্রাল যে অ্যাক্সিস, এটা থেকে এইভাবে ঘুরতে পারে, মানে এইভাবে 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 ঘুরবে, তাই না? এভাবে ঘোরা যায় না? হ্যাঁ, এভাবে একটা ঘুরতে পারে, কারণ এখানে দেখো সাফিসিয়েন্টলি মানে নেসেসারিলি বড় একটা রেডিয়াস আছে, যার কারণে এম আর স্কোয়ার মান একটু বড় হবে তুলনামূলক। আর এখানে আরেকটা করা যায়, এটা যে কোনো এক সাইডে, ধরো এই সাইডে নিলা অথবা এই সাইডে নাও, এই সাইডে থাকলে এইভাবে ঘুরবে, অথবা এটাকে অ্যাক্সিস নাও তাহলে এইভাবে ঘুরবে। তো এখানেও করা যায়, তোমার একটা মানে এনার্জির কথা কনসেপ্ট চিন্তা করা যায়। তাহলে এখানে কয়টা টার্ম আসবে? একটা রোটেশনাল, আরেকটা রোটেশনাল, কিন্তু আরেকটা তোমরা চিন্তা করতে পারো ওই যে এরকম, ধরো এইভাবে করতেছো, এইভাবে,
সো দেখো এখানে রেডিয়াস কত, এতটুকু। তো এতটুকু রেডিয়াসের জন্য এই দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ করবা, দুইটার জন্যই তোমার আর এর স্কোয়ার মানে 10⁻³ এসে পড়বে। তো এটা পুরোপুরি ইগনোর, পুরোপুরি ইগনোর, যার কারণে আমরা এখানে আর থার্ড কোনো টার্ম লিখতেছি না। তো আমাদের এখানে কয়টা রোটেশনাল টার্ম আসছে, দুইটা। কয়টা ট্রান্সলেশনাল টার্ম আসছে, তিনটা। আর কাইনেটিক এনার্জি নিয়ে চিন্তা হচ্ছে, কারণ তোমার এখানে ভাইব্রেশনাল এনার্জি নাই, হাই টেম্পারেচার না। একটা কথা বলে রাখি আপাতত, যখন হাই টেম্পারেচার আসবে এটা খালি একটু মনে রাখবা, যে হাই টেম্পারেচার আসলে সব জায়গায় দুইটা টার্ম যোগ হয়ে যায়। দুইটা টার্ম বলতে মানে ভাইব্রেশনের জন্য দুইটা টার্ম যোগ হয় এক্সট্রা। এটা কিভাবে আসছে এখন আসলে আমিও এটা জানি না, এটা দেখতে হবে পরে, জাস্ট একটু মনে রাখছিলাম, কারণ এটা নিয়ে কাজ করা হয়নি হাই টেম্পারেচার নিয়ে। যে হাই টেম্পারেচার আসলে জাস্ট দুইটা টার্ম তুমি অ্যাড করে দিবা। যেমন এখানে এফ এর মান কত হবে, 2 আর 3 কত হবে বলো তো, 5। তো যদি হাই টেম্পারেচার বলা হতো তাহলে এর সাথে 2 যোগ করে দিতা, ধরো এফ প্রাইম দিয়ে দাও, স্টার দিয়ে দাও, তখন হবে কি 7 হয়ে যাবে। বাট হাই টেম্পারেচারের কথা আমরা বলতেছি না, আমরা জাস্ট নর্মাল বলতেছি এখানে। তো ট্রান্সলেশনের 3টা, রোটেশনের 2টা। আমাদের এফ এর মান বা ডিগ্রিজ অফ ফ্রিডম এর মান হবে 5। এক্সাম্পল অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন এক্সেট্রা। তো এগুলো হয়ে গিয়ে তোমার ডায়াটমিক গ্যাস, ডি পরমাণু। ক্লিয়ার? এত টেক্সট চলতেছে এখানে, দেখি বিরিয়ানি টিরানি বিলাই দিতে হবে যাতে খেতে পারো তোমরা। হা হা, হ্যাঁ হ্যাঁ না, হা হা, ভিডিও অন করে বাদামগুলো দেখায়ও। ওকে, হা হা না, হ্যাঁ 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 বলছি ভাই। আচ্ছা ওকে, দেখো এখন নেক্সট দেখি। পলিঅ্যাটমিক, মনে হতে পারে ট্রাইঅ্যাটমিক আসবে, টেট্রাঅ্যাটমিক। আচ্ছা, এর জন্য সবগুলা ক্ষেত্রে সেম হয়ে যায়, তাই আমরা বলতেছি পলিঅ্যাটমিক গ্যাস। কিভাবে সেম হয়, ধরো এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, SO3, সালফার ট্রাইঅক্সাইড, স্ট্রাকচারটা এরকম। সো এদিকে দেখো ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল সিমিলার। 3টা অ্যাক্সেসের মধ্যে এই সালফার ট্রাইঅক্সাইড কে ধরে আমি এদিকে ফিকে মারতে পারি, এদিকে থ্রো করলে সেই দিকে চলে যাবে, জেড অ্যাক্সেস দিয়ে, মানে এদিক দিয়ে চলে যাবে। আবার এদিকে ধাক্কা দিতে পারি, তাহলে সেই দিকে সুন্দর করে চলে যাবে। আবার এদিকেও ধাক্কা দিতে পারি, সেদিক দিয়ে মুভ করবে। তো ট্রান্সলেশনাল কয়টা, 3টা যেরকম ছিল। রোটেশনে কয়টা, এখন হলো কি খেলা, রোটেশনে কয়টা। এই সালফারের মাথা থেকে পেট দিয়ে যদি একটা তুমি অ্যাক্সেস কল্পনা করো, পেট মানে আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ একটা এক্সাম্পল দিই। এই সালফার ট্রাইঅক্সাইডটা আছে না, এটাকে তুমি এই যে এখান থেকে দেখবা, এখান থেকে তাকাবা 2D প্লেনে, তখন তুমি এরকম একটা লাইন দেখতে পারবা জাস্ট। ঠিক নাই, ঠিক নয় কি? হ্যাঁ অবশ্যই একটা লাইন দেখতে পাবো এরকম দেখতে। তো আমরা বলতেছি কি সালফারের পেট দিয়ে অ্যাক্সেস, মানে এখান থেকে অ্যাক্সেস, এটা হলো কি সালফার ট্রাইঅক্সাইড। তো সেইভাবে ঘুরবে। তো রেডিয়াস কি, অবশ্যই বড়। তো এখানে একটা তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকবে, যেটা ওই যে ওইখানে ছিল না। আমরা যখন এইভাবে অ্যাক্সেস কল্পনা করেছিলাম ছোট এক পরমাণু, তখন কিন্তু ছিল না। আবার দ্বি পরমাণুকের ক্ষেত্রে দুইটার পেট দিয়ে গেলে ছিল না, বাট এখানে হবে। তো এখানে একটা এক্সট্রা টার্ম যোগ হবে। আর আর কিভাবে হতে পারে দেখো এখন, ওয়েট, হ্যাঁ আচ্ছা, সো আর হতে পারে কি, এইভাবে এদিকে ঘুরবে, এদিকে একটা ঘুরবে, এটা হলো কি তোমার ধরো ওয়াই অ্যাক্সিস, এটা হলো কি এক্স অ্যাক্সিস, হ্যাঁ এদিকেও হতে পারে এক্স অ্যাক্সিসে ঘুরবে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা ঘুরতেছে, এদিকে একটা ঘুরতেছে। আর আরেকটা বললাম জেড অ্যাক্সিসে যে পেট দিয়ে যাবে। তো কয়টা টার্ম হবে, 3টা, 3টা টার্ম হচ্ছে পলিঅ্যাটমিকের ক্ষেত্রে। তো সকল মানে যে সকল তুমি পলিঅ্যাটমিক দেখবা, মানে অনেক সংখ্যক অ্যাটম থাকবে একটা অণুতে, একটা মলিকিউলে, সে সকল ক্ষেত্রে তোমার এই যে এরকম সিমেট্রি, অর্থাৎ 3 + 3 6 ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে ইন্ডিপেন্ডেন্ট যে কয়টা কাইনেটিক এনার্জি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট টার্মস, ওই টার্মস এর সংখ্যা হবে তোমার 6। আর তোমার ওই যে বলে দিলাম হাই টেম্পারেচার যদি কোথাও দেখো থাকবে না সহজে, যদি দেখো তাহলে সবসময় এই যে 2 যোগ করে দিবা, 6 এর জায়গায় এখানে 8 হয়ে যাবে। সো এক্সাম্পল দেখো সালফার ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন অক্সাইড মনে হয়, বা N2O, নাইট্রাস অক্সাইড, সরি নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস আই গ্যাস, ভুলে গেছিলাম। সালফার ফ্লোরাইড মেবি, তারপর অ্যামোনিয়া, মিথেন। ওকে, এই সালফার হেক্সাফ্লোরাইড আছে না, এটা আবার খেলে তোমার ভয়েস চেঞ্জ হয়ে যায়, মজার আছে। হিলিয়াম, হিলিয়াম এখানে নেই, হিলিয়াম আগে এক্সাম্পল ছিল। সো এখানে কোনো কোয়েশ্চেন আছে, থাকার কথা না। এই হলো গিয়ে তোমার এখন খেলা।
যখন থার্মোডাইনামিক্স এগুলা নিয়ে আসবো, আচ্ছা, সো যখন থার্মোডাইনামিক্স কে একটু ডিপলি অ্যানালাইসিস করতে যাই, তখনই বেচারা কোয়ান্টাম মেকানিক্স এসে আমাদেরকে আঘাত করে ছুরি দিয়ে। সো ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, টা ল। আমরা কি পড়েছিলাম, ওই যে একটু আগে দেখিয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট টার্ম, আর আমরা ধরেছিলাম যে কাইনেটিক এনার্জি হবে হাফ এমভি স্কয়ার প্রত্যেক টার্মের জন্য, প্রত্যেকটা এক্সিস ভেলোসিটি। আর প্রত্যেক সিঙ্গেল মলিকিউল, ওইখানে কি আমরা একটা মলিকিউল নিয়ে কাজ করছি না, সিঙ্গেল মলিকিউল, কিন্তু অক্সিজেনের সিঙ্গেল মলিকিউল, হিলিয়ামের সিঙ্গেল মলিকিউল, সব ক্ষেত্রে কি সিঙ্গেল মলিকিউল ছিল না, একাধিক কোনো মলিকিউল ছিল বা কোনো মোল ছিল নাকি? 6.02 × 10⁻23 টা পরমাণু বা এত সংখ্যক কোনো সংখ্যাকে বলা হয় এক মোল। তো এরকম মোল ছিল না, তো জাস্ট সিঙ্গেল পরমাণু ছিল বা সিঙ্গেল অণু ছিল। সো এই সিঙ্গেল অণুর ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট টার্মের যে কাইনেটিক এনার্জির মান, সেটা হলো গিয়ে আমরা বলেছিলাম এটা, বাট এটা হলো গিয়ে মেকানিক্স অনুসারে। বাট রিয়েল লাইফে থার্মোডাইনামিক্স যেহেতু একটু অ্যাপ্রোচ করেছে কোয়ান্টাম মেকানিক্সকে হালকা পাতলা, তো এখানে এই যে একটু উল্টাপাল্টা নলেজ কাজ করে। নলেজটা কি? দেখো কি বলছে ওরা, the average kinetic energy associated with each molecule with each degrees of freedom is half kT. each molecule এই যে আমরা একটা মলিকিউল এক্সাম্পল দিয়েছিলাম, একটা মলিকিউলের ক্ষেত্রে কি এফ এর মান 3টা ছিল, এফ এর মান 5টা ছিল, এফ এর মান 6টা ছিল। তো এরকম 3টা টার্ম ছিল, 5টা টার্ম ছিল, 6টা টার্ম ছিল, মনোঅ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক। সো ওই ইচ ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, মানে 3টা টার্মের মধ্যে প্রতিটা টার্ম আমরা 3টা টার্ম ছিল, 5টা টার্ম ছিল, এরকম প্রত্যেকটা টার্ম এর মান আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম হাফ লেটস সে এমভি স্কয়ার অথবা হাফ আই ওমেগা স্কয়ার, এরকম ছিল না? প্রথমে বলেছিলাম রোটেশন থাকলে হাফ আই ওমেগা স্কয়ার, বাট অ্যাকচুয়ালি কি হয়, এটা হয় হাফ কে টি। কে হলো গিয়ে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট। আজব লাগতে পারে নামটা, আমিও এটা আসলে এত ফেমাস না। বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক মান, যেটার মান এভাবে ডিফাইন করা হয়। আর হলো গিয়ে যারা এসএসসি তে আসো তারা জানো মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর এর মান কত ছিল কেউ বলতে পারবা? 8.314, ইউনিটটা ঠিক মনে নেই, জুল পার কেজি পার কেলভিন কিছু একটা ছিল। সামিউল ইসলাম জয়েন করতেছে, ওকে কিছু একটা ছিল, সেই ইউনিট আমরা জাস্ট মান নিয়ে কাজ। আর এনটা কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো। সেটা কি? এই যে একটু আগে বলেছিলাম এক মোলে যে সংখ্যক পরমাণু থাকে 6.02 10⁻23 10⁻23, এটা হয় কি নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটাকে বলা হয় এন। তো এইটার অনুপাত হলো গিয়ে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এখানে মানে এখানে কি করছে আসলে, এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যেটা তোমাদের এইচএসসি তো নাই, মনে হয় একবারে হায়ার লেভেল পাবো, অনেক হায়ার লেভেলে গেলে। সেখানে তোমার প্রবাবিলিটি থিওরেম ইউজ করছে, বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ইউজ করে, দেন প্রবাবিলিটির মাধ্যমে এভারেজ যে কাইনেটিক এনার্জি সেটা বের করছে। এটা অনেক ক্রিটিক্যাল হবে, অনেক, তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগে। সেই জিনিসটা এখন তোমাদের দেখাইলে মাথার ব্রেনের চুল পড়ে যাবে একবারে। আমি এই জন্য একটা স্লাইড দিতেও চেয়েছিলাম, একটা স্ক্রিনশট, তাও দিলাম না, গ্রুপে দিয়ে দিব না। সো আমিও বোঝাতে পারবো না, তোমরা বুঝতে পারবে না, আই গেস। আচ্ছা, এখানে সামিউল জয়েন করছে, সামিউল লেডি কেন জয়েন করলো বুঝলাম না। আচ্ছা থাক ভাইয়া আজকে টিকারিয়া ছিল। টিকায় ও গেছিলাম। টিকা, ও আচ্ছা, হাতে ব্যথা হ্যাঁ। করতেছে। হ্যাঁ, খুব একটা না। আচ্ছা ওকে দেখো ঠিক তাহলে আছে। হাফ কেটি, কে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হলো গিয়ে টেম্পারেচার ইন কেলভিন। আবার বলে রাখি টেম্পারেচার ইন কেলভিন, ইন কে কেলভিন। আবার এই কে আবার এই কনস্ট্যান্ট না, কেলভিন লিখে কেল। ওকে, সো এদিকে তাকাও, দেখো যে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে তাহলে এক মিনিট, হ্যাঁ, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কয়টা টার্ম ছিল বলতে পারবা? কারো মনে আছে? 3টা টার্ম ছিল না মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে? আগে পড়েছিলাম এফ এর মান 3, তো 3টা টার্ম ছিল। ওরা কি বলছে জানো? সিম্পলি ওরা বলছে ইচ মলিকিউল, প্রতিটা অণুর ক্ষেত্রে প্রত্যেক যে টার্ম, 3টা টার্ম ছিল মনোঅ্যাটমিকের ক্ষেত্রে, তো প্রত্যেক যে টার্ম, সেই টার্মের মান আমরা বলেছিলাম মেকানিক্স অনুসারে হাফ এম ভি এক্স স্কোয়ার বা হাফ আই ওমেগা স্কোয়ার। বাট একটু কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্রোচ করছে দেখে ওরা এখানে বলছে হাফ কেটি। তো হাফ কেটি যদি হয় একটা টার্মের ক্ষেত্রে, একটা মলিকিউলে একটা টার্মের ক্ষেত্রে, তো 3টা টার্ম কত হবে? 3 দিয়ে গুণ করে দেই, হ্যাঁ 3/2 কেটি, 3/2 কেটি। অথবা 3টা কিভাবে রিপ্রেজেন্ট করছে, 3 এর মান কিভাবে আসছে? বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট টার্ম, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট টার্মকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম। তো 3 দিয়ে গুণ করা বা এফ দিয়ে গুণ করা সেম কথা,
তো আমরা কি বলতে পারি F/2kT, এটা কি ইচ মলিকিউলের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তো এটা কি ছিল, ইউটা কি, ইউটা হলো গিয়ে ইন্টারনাল এনার্জি বা ওই তোমার কাইনেটিক গ্যাসের, সরি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল এনার্জি, শুধুমাত্র কাইনেটিক এনার্জি, ভাইব্রেশন থাকবে না, কারণ হলো গিয়ে তোমার হাই টেম্পারেচার নাই। সো এটা আমরা একটু আগে বলেছিলাম যে কাইনেটিক এনার্জি হবে। তো কাইনেটিক এনার্জির মধ্যে আমরা দেখেছিলাম 3টা টার্ম আসছিল, মনোঅ্যাটমিকে, পলিঅ্যাটমিকে ছিল 6টা, ডায়াটমিক ছিল 5টা, যেটাকে আমরা প্রত্যেকে বলেছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট টার্মস। তো ওই ডিগ্রিজ অফ ফ্রিডমের কারণে ওরা বলছে ইচ টার্মের মান হবে এটা হাফ কেটি। তাহলে আমরা ওইখানে এফ এর মান গুণ করে দিলে আমরা বলতে পারবো যে প্রত্যেক 1 মোল, ওগুলো কিন্তু সিঙ্গেল মোলের জন্য ছিল, সিঙ্গেল মলিকিউলের জন্য, সরি সিঙ্গেল মলিকিউল, মোল না। তো সিঙ্গেল মলিকিউলের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে টোটাল ইন্টারনাল এনার্জির মান হবে F/2 kT। তো এখন আমাদের তো আর রিয়েল লাইফে যেহেতু থার্মোডাইনামিক্স বড় স্কেলে কাজ করে, বেশি ঝামেলা হয়ে যায় ছোট স্কেলে গেলে, আমরা চাচ্ছি না যে আর করতে, ওই মলিকিউলে পড়ে থাকতে, আমরা চাবো এখন মোলে যেতে। মোল 6.02 × 10⁻23টা মলিকিউলে হলো গিয়ে 1 মোল। ঠিক আছে, সো 1 মোলে, 1 মোলে কি হবে, এটা ছিল ইচ মলিকিউল। তো 1 মোলে কতগুলো মলিকিউল আছে, n সংখ্যক মলিকিউল, n এর মান কি, অ্যাভোগাড্রোর মান, মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেটা ছিল 6.02 × 10⁻23। হ্যাঁ, তো n দিয়ে গুণ করে দেই, একটা মলিকুলের জন্য যদি এটা হয় তাহলে n সংখ্যক মলিকুলের জন্য হবে এতটা। ঠিক আছে, সমস্যা নেই তো। সো কে এর মান কিভাবে ডিফাইন হয়েছিল, কে এর মান বলেছিল ওরা R/n, এটা হলো কি ফিক্সড মান R/n। ঠিক আছে, এটা হলো কি একটা ফিক্সড মান, প্রমাণ করছে। সো কে এর মানটা হলো কি ফিক্সড R/n। তো এখানে কে এর জায়গায় তুমি R/n বসায় দাও, n আর n কাটা যায়, তো n আর n কাটা গেলে থাকে কি F/2 RT। অর্থাৎ এই মনো অ্যাটমিকটা বাদ দাও আপাতত। আচ্ছা হ্যাঁ, এটা দেখো মনো অ্যাটমিকের ক্ষেত্রে F এর মান 3 বসাইছে, দেখে একটা স্ট্যান্ডার্ড আসছে। বা জেনারেলাইজ ফর্মুলা কি, n সংখ্যক মোল এর জন্য আইডিয়াল গ্যাসের কাইনেটিক এনার্জি হবে n ইনটু, দেখো এটা কি ছিল 1 মোল, আরেকবার বলি এটা কি ছিল 1 মোল, তাহলে n মোলের জন্য কত হবে, ধরো 2 মোলের জন্য কত হবে, 2 দিয়ে গুণ, 3 মোলের জন্য 3 দিয়ে গুণ, তাহলে n মোলের জন্য n দিয়ে গুণ। তো n সংখ্যক মোল আইডিয়াল গ্যাসের জন্য তোমার যে ইন্টারনাল এনার্জি সেটা n F/2 RT। টিটা কি, টিটা হলো কি টেম্পারেচার ইন কেলভিন, ওই গ্যাসের যে টেম্পারেচার আছে এখন সেটা কেলভিনে প্রকাশ করবা অ্যাবসলিউট টেম্পারেচারের সাপেক্ষে। সো এটা হলো কি তোমার মনে রাখতে হবে যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারনাল এনার্জি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র কাইনেটিক এনার্জি, হাই টেম্পারেচার না, লো টেম্পারেচারে, মানে মোটামুটি রুম টেম্পারেচারে। সো এই ক্ষেত্রে এটা হবে। এখন যেটা আমাদের কাজে লাগবে, এটার থেকে কাজে লাগবে এটা বেশি, এটার অ্যাপ্লিকেশন সব জায়গায় আছে। এটা কি, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো। কিভাবে ডিফারেন্সিয়েট করবা, দেখো ইউ কে তুমি টাইমের টেম্পারেচার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তো এই পাশে ডিটি দিয়ে ভাগ করবা, আর এই পাশেও কি দিয়ে ভাগ করবা, ডিটি দিয়ে ভাগ করবা, কারণ বোথ সাইডে কি দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি, এই ইকুয়েশনটাকে বোথ সাইডে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। তো এখানে ডিডিটি আসবে, এখানেও ডিডিটি আসবে, টিটা ক্যাপিটাল। তো এখানে যদি ডিডিটি একটা অপারেটর নাও, তাহলে কনস্ট্যান্ট কি দেখো তো, এন কনস্ট্যান্ট, F/2, এফ যেহেতু কনস্ট্যান্ট তাহলে F/2 অবভিয়াসলি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, টেম্পারেচার সাপেক্ষে, তো টেম্পারেচার তো কনস্ট্যান্ট না, তো এইটা তোমার বাহিরে আসবে, টেম্পারেচার ভ্যারি করবে। তো এটা কনস্ট্যান্ট মানে ডিডিটি অপারেটরের বাহিরে এটা আসবে, তো আমাদের কি থাকতেছে DT/dt, আর ওই যে কনস্ট্যান্টটার মান কত, এটা NF/2, F/2R। সো এটা তো 1, কোনো ডাউট নেই, নো ডাউটস, এটা 1। তো দেখো du/dt ইজ ইকুয়াল টু NF/2R, তো ডিটিটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে এই যেটা পাবা du ইজ ইকুয়াল টু NF/2 RDT। তাহলে du মানে কি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ইনফিনিটেসিমাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু এই কনস্ট্যান্টের সাথে ইনফিনিটেসিমাল চেঞ্জ ইন টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ হলে তোমার ইউ এর মান পরিবর্তন হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। তাহলে এখন একটু ম্যাক্রো স্কেলে যাই, ম্যাক্রো স্কেলে গেলে তুমি দেখবা ডেল ইউ ইজ ইকুয়াল টু এভাবে লিখে দিবা, ডেল ইউ ইজ ইকুয়াল টু NF/2 R ডেল্টা টি। কোনো কোয়েশ্চেন আছে? আসলে কোয়েশ্চেন গুলো একটু থিওরিটিক্যাল বেশি, মানে কনসেপচুয়াল ইয়েগুলা, টপিক গুলা, যদিও এর অ্যাপ্লিকেশন তোমার লাগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বেশিরভাগ পড়ানো হয় থার্মোডাইনামিক্স, তারপর তোমার মেকানিক্স নিয়ে কাজ করা হয়।
অ্যারোডাইনামিক্যাল ক্ষেত্রে তোমার বেশি লাগে মেকানিক্স এর নলেজ, আর নর্মাল ক্ষেত্রে তোমার ইঞ্জিন বানাতে গেলে বিভিন্ন থার্মাল ইঞ্জিন ওগুলোর ক্ষেত্রে সব জায়গায় বলতে গেলে থার্মোডাইনামিক্স এর আধিপত্য বেশি আছে। আমাদের সাথে ধ্রুব ভাইয়াও আসে, ভয় কিসের? আচ্ছা, তো এক্সাম্পল দেখো। ফারদিন তুই বসো তো, তোমাদের ইকুয়েশন গুলো দেখলে মাথায় চুল পড়ে যাবে, তাই বলছি এগুলো। আচ্ছা, ইয়া আমি তোমাকে দিয়ে দিব না, মজা পাবা দেখে। হ্যাঁ, প্রবাবিলিটি বের করছে তোমাকে, মানে আমি গ্রুপে ডাইরেক্ট দিয়ে দিব না পিডিএফ একটা, যে কিভাবে প্রমাণ করতে। আমি দেখে পাগল হয়ে গেছিলাম যখন আরেকটু মানে আগে দেখেছিলাম। আমি থার্মোডাইনামিক্স শিখেছিলাম মেবি 2 মাস হয়েছে থার্মোডাইনামিক্স শিখছি, যদিও এত ভালো না, আমি প্রো না, হালকা পাতলা জানি। তো এখন দেখো একটা এক্সাম্পল, find the kinetic energy of 5 mole nitrogen at 300 Kelvin। লিখে দেওয়া আছে আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস না লিখলেও ধরে নিব আইডিয়াল গ্যাস। তো কাইনেটিক এনার্জি বলছি, বাট আমরা তো পড়েছিলাম ইন্টারনাল এনার্জি। তো একটু কি বলেছিলাম, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি শুধুমাত্র মানে সব ইন্টারনাল এনার্জি সমান হবে যদি গ্যাসের কন্টেনার তোমার ফিক্সড থাকে, কোনো গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালে না থাকে। আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল থাকলেও ওইটা আমরা কাউন্ট করবো না, ওটা ইগনোর করে দিব, ওইটা তোমার কাইনেটিক এনার্জি প্রডিউস করবে না। তো দেখো, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ 5 মোল নাইট্রোজেন এট 300 কেলভিন। সূত্র কি ছিল? NF/2 RT। একটু আগেই বলেছিলাম NF/2 RT, n সংখ্যক মলিকিউলের জন্য তোমার ইন্টারনাল এনার্জি। n এর মান কত? 5। f এর মান কত? ডায়াটমিক গ্যাস। ডায়াটমিক গ্যাস এটা একটু মনে রেখো, ডায়াটমিক গ্যাস হয়ে গিয়ে 3, নোট আসবে একটু পরে, টেবিল আসবে সবার লাস্টে। ডায়াটমিক গ্যাসের মান, সরি কি লিখলাম আমি এটা আবার, ডায়াটমিক গ্যাসের মান হলো কি 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। D মনোঅ্যাটমিকের ক্ষেত্রে তোমার 3, পলিঅ্যাটমিকের ক্ষেত্রে মানে এরপর যত সংখ্যক থাকবে না কেন, ট্রাই, টেট্রা, পেন্টা, সো ওই সকল ক্ষেত্রে তোমার আসবে 6। এক্সেপশনাল কি রুম টেম্পারেচার বা তোমার হাই টেম্পারেচার না, তখন হাই টেম্পারেচার থাকলে সবগুলো সাথে জাস্ট +2 করে দিবা, দ্যাটস ইট। সো এটা জাস্ট বসায় দাও, মান দেখো কত আসতেছে, 31177.5 জুল। তো এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। শেষ হলো এক্সাম্পল। স্টেট ফাংশন। স্টেট ফাংশন কাকে বলে? স্টেট ফাংশন হলো গিয়ে যে সকল ফাংশন গুলা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে তোমার কিভাবে বলি, যেমন কৃতকাজ। কৃতকাজ কিন্তু তুমি যদি এইভাবে কোনো কিছুকে নিয়ে যাও, তাহলে কৃতকাজটা শেষ আর এই পয়েন্টের উপর ডিপেন্ড করে না, কৃতকাজ কিন্তু স্মরণের উপর ডিপেন্ড করে। মনে আছে? স্মরণের উপর ডিপেন্ড করে কৃতকাজ। স্মরণটা কিভাবে, মানে স্মরণটা কি আসলে, ওই ইনফিনিটেশনাল স্মরণ, যেটা বলের দিকে যে স্মরণ, সেটা মূলত তোমার সবসময় cos থিটা দেওয়ার কারণে এই আর্কের মতো হবে। আমি এক্সাম্পল একটু ভালো করে বলি, দাঁড়াও দেখো কিভাবে বলা যায়, দাঁড়াও একটু চেষ্টা করে দেখি। ধরো তুমি এখানে বল দিতেছো, বল এখানে দিতেছো, তো বল দেওয়ার কারণে তোমার এদিকে কতটুকু স্মরণ ঘটছে, সেই স্মরণের সাথে তুমি কাজ বের করবা, আবার বল এদিকে দিলা, তো এতটুকু স্মরণের জন্য তুমি কাজ বের করবা। দেখো তুমি স্মরণটা কিসের বের করতেছো, দেখো তো, মানে স্মরণটা বলতে তুমি কোন দূরত্বটাকে নিতেছো সূত্রে, তুমি এতটুকু নিতেছো না, আবার তুমি এদিকে বল প্রয়োগ করলে স্মরণ ঘটলো এদিকে, এদিকে স্মরণ ঘটলো না, তুমি নিবে এতটুকু। তো দেখো তুমি প্রত্যেক ক্ষেত্রে এই আর্কের লেন্থটা নিতেছো, আর কিছু না, তাই না? হ্যাঁ, আর্কের লেন্থটা নিতেছো। ধরো আর্কটা এরকম হয়ে গেল, তো তখনও কিন্তু তুমি আর্কের লেন্থই নিবা, এদিকে বল দিলা, তো স্মরণ ঘটলো এতটুকু, এতটুকু লেন্থ নিলা। তো দেখো আর্কের লেন্থ যদি পরিবর্তন হয়ে যায়, বা তোমার দূরত্ব যদি পরিবর্তন হয়ে যায়, পথ যদি পরিবর্তন হয়ে যায়, পথ বা প্যাথ বলে, আচ্ছা কি হলে, সো এটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তোমার নেট যে কাজ সেটার মান পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে দেখো তুমি এরকম করে নিলা, ধরো একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে তোমার বল বনাম সময়, বল বনাম সরণ, বা একটা প্লেন, ধরো একটা প্লেন এক্স ওয়াই প্লেন, তোমার গ্রাফ দেখা লাগবে এক্স ওয়াই প্লেন, তুমি এইদিকে একটা বস্তুকে এইভাবে মুভ করাচ্ছ, তো তুমি এদিকে বল দিতেছো, তোমার এইদিকে সরণ লাগবে, আবার এইদিকে বল দিলা, তো এদিকে সরণটাই কাজে আসবে, এদিকে বল দিছো, এদিকে সরণটা কাজে আসবে, এরকম। মানে বল দিচ্ছে এদিকে, সরণ ঘুরছে এদিকে। আচ্ছা বল দিবা কোন দিকে, 1 মিনিট, বল দিবা তো তোমার পথের সাথেই, তো যেদিকে যাচ্ছে সেদিকেই বল দিবা, তো সরণ ঘটছে বিপরীতে, সরি উল্টা বললাম, বল দিচ্ছে এদিকে কিন্তু সরণ ঘটছে এদিকে, তো তোমার এদিকে দিতে হবে। তো এরকম করে দেখো প্রত্যেক ক্ষেত্রে তুমি জাস্ট আর্কের একটা সিগমেন্ট নিতেছো, এই আর্কের সিগমেন্ট নিতেছো, এরকম করে জাস্ট আর্কের লেন্থটা যোগ হয়ে যাচ্ছে। তো আর্কের লেন্থ যদি যোগ হয়ে যায়,
তখন তোমার এই সবকিছু আর্কের উপর ডিপেন্ড করে বা পথের উপর ডিপেন্ড করে। তুমি এইভাবে গেলা একরকম কাজ, যদিও পয়েন্ট সেম। এই ধরো তুমি এই জায়গায় যাবা, ফাইনাল আর এই জায়গায় যাবা, তুমি এইভাবে যেতে পারো। রিয়েল লাইফ এক্সাম্পল বলছি, ধরো তুমি আকাশ থেকে দেখতেছো, এটা হলে গিয়ে ধ্রুব ভাইয়া যাচ্ছে এখানে, তুমি আকাশ থেকে দেখতেছো, তুমি এইভাবে যেতে পারো, স্ট্রেইট যেতে পারো। তো সব ক্ষেত্রে কাজ ভিন্ন, সব ক্ষেত্রে কাজ ভিন্ন। এটা হলো কি স্টেট ফাংশন না, কাজ স্টেট ফাংশন না। স্টেট ফাংশন কারা? স্টেট ফাংশন হলো গিয়ে এই দুই পয়েন্টের মধ্যে অসীম ভাবে তো যাওয়া যায়, এইভাবে যেতে পারো, এইভাবেও যেতে পারো, নাচতে নাচতে যেতে পারো, এভাবে যেতে পারো, অথবা এইখান থেকে ঘুরে এসে এইভাবে যেতে পারো। তো এই স্টেট ফাংশন কারা, যে যতভাবেই যাও না কেন তোমার জাস্ট মানটা ডিপেন্ড করবে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের মধ্যে, ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের মধ্যে। তাহলে এই সব ভাবে যাওয়ার কারণেও মান সমান থাকবে, এগুলোকে বলা হচ্ছে স্টেট ফাংশন। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। তাহলে স্টেট ফাংশন কি? যেটা তোমার পাথ ডিপেন্ডেন্ট না। এই দেখো, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, মানে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই এই গ্রাফটা এখন দেখা লাগবে। আচ্ছা, জাস্ট হালকা একটু বলে দিই। পিভি একটা গ্যাসের প্রেসার বনাম ভলিউম এর গ্রাফ দেখা যাচ্ছে। তো দেখো আমরা কি করছি, গ্যাসটা এখানে ছিল, তো প্রথমে গ্যাসটার দেখো প্রেসার কমাচ্ছি। দেখো এই যে এখান দিয়ে নিচে যাওয়া মানে কি, প্রেসার কমতেছে না, কোঅর্ডিনেটের মান কমতেছে, প্রেসার কমতেছে, সাইমালটেনিয়াসলি ভলিউমটা বাড়তেছে। কিন্তু এইখানে দেখো ভলিউমটা অলমোস্ট কনস্ট্যান্ট, এই যে এই মান কিন্তু দাঁড়ায় আছে। বাট এই যে যখন আসলো তখন ভলিউমটা আবার বাড়তেছে, ভলিউমটা আবার বাড়লো। আবার এখানে দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, ভলিউম বাড়তেছে বাট প্রেসারটা কনস্ট্যান্ট অলমোস্ট। সো এখন এটা একটু উল্টা কাজ করো। কিভাবে? এখানে ছিল প্রেসার খুবই দ্রুত বাড়ছে, ভলিউমটা কনস্ট্যান্ট ছিল অলমোস্ট। আচ্ছা, এটা কি বুঝতে পারতেছো ভলিউম কেন কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট লাগতেছে? দেখো এই পয়েন্টের এই কোঅর্ডিনেট এই জায়গায়, এই পয়েন্টের কোঅর্ডিনেট অলমোস্ট এই জায়গায়, তো দেখো পরিবর্তন খুবই কম না, তো অলমোস্ট কনস্ট্যান্ট, তো ভলিউমটা কনস্ট্যান্ট। এখানে ভলিউম, এখানে প্রেসার, তো প্রেসার পরিবর্তন হচ্ছে, ভলিউমটা অলমোস্ট কনস্ট্যান্ট লাগতেছে। এর উল্টা কাজ করি, প্রেসারটা দেখো অলমোস্ট কনস্ট্যান্ট মনে হবে এই জায়গায়, কিন্তু ভলিউম দেখো বাড়তেছেই। তো তো দেখো উল্টা কাজ করেও যখন আমরা এখানে আসবো, এই সিস্টেমের টেম্পারেচার তো সেমই হবে, মানে টেম্পারেচার পরিবর্তন সেম হবে, কারণ টেম্পারেচার পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করছে? পি আর ভি এর উপর। তো আলটিমেট রেজাল্টে দেখো পি আর ভি এর মান সেম না, দেখো এখানে যে পিভি ছিল এখানে তো পিভি এর মান সেম, এদিক দিয়ে গেল যায়, এদিক দিয়ে গেল তা। তো টেম্পারেচার যেহেতু পিভি এর মধ্যে পরিবর্তন হয়, টেম্পারেচারের পরিবর্তনটা পিভি এর উপর ডিপেন্ড করে। আর মোল সংখ্যা, তারপর মোলার মাস, এগুলো তো কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট, তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? কিসের উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, তোমার ইয়ার উপর ডিপেন্ড করবে, টেম্পারেচার উপরে। টেম্পারেচার উপর ডিপেন্ড করবে হলে গিয়ে তোমার পিভি, পিভি ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে। আর এই টেম্পারেচারের উপর আরেকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হলো ইন্টারনাল এনার্জি, আই। ওই যে ইউ এর মান কি ছিল, NF/2 আর ডেল্টা টি ছিল না? তো ডেল্টা টি কি টেম্পারেচারের পরিবর্তন। ওকে, তো টেম্পারেচার পরিবর্তনের উপর ডিপেন্ড করতেছে আমার ইন্টারনাল এনার্জি। তো এর কারণে তোমার এই দুই পয়েন্টে যেহেতু টেম্পারেচার শুধুমাত্র পিভি এর জন্য ডিপেন্ড করে, আমার প্যাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার ইনিশিয়াল আর ফাইনাল স্টেট জানা থাকলে সব দিক থেকেই ইন্টারনাল এনার্জির পরিবর্তন সমান। তো এটাকে বলা হচ্ছে স্টেট ফাংশন। নেক্সট দেখি, একটা ইয়ে আছে, মুখস্থ রাখবা। এই যে কিভাবে মনে রাখবা কয়েকটা স্টেট ফাংশনের নাম, পিভিটি হাগস, এটা মনে রাখবা। পি তে প্রেসার, ভি তে ভলিউম, টেম্পারেচার, এইচ তে এনথালপি, কেমিস্ট্রিতে পড়বা এখন না। তারপর ইউ তে ইন্টারনাল এনার্জি, আর এই দুইটা এখন নাই, এটা হলে গিয়ে কালকে পড়াইতে পারি থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লতে, এনট্রপি। সো এইটা খালি একটু মনে রাখবা, ঠিক আছে? পিডিএফ তো দিয়ে দিব, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, টেক্সটটা দেখি কে কি করেছে। পিভিটি হাগস এনার্জি, আচ্ছা, নাচতে নাচতে, ওকে। এই যে দেখো, এটা একটু আগে বলেছিলাম, আর এখন বলার দরকার নেই, যে এইভাবে গেলে যা আসবে, এইভাবে গেলে তা আসবে। তোমার ইয়া সেম, ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেম, যদিও কাজ সেম হবে না। আর এই দুইটা পথের মধ্যে ডিফারেন্স কেমন জানো? এই যে একটু আগে বলেছিলাম ডিফারেন্সটা কোথায়, অনেকে ধরতে পারে না। আচ্ছা, দুইটা তো সেম, এক জায়গায় তো গেছে, তো কি পার্থক্য? পার্থক্যটা এই যে আবার বলি, দেখো এই জায়গায় কিন্তু প্রেসার খুবই আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। প্রেসার কোন জায়গায় আমরা বুঝতেছি প্রেসারের পরিবর্তন বুঝতেছি আমরা এই অক্ষে। দেখো এখানে গেলাম, এই অক্ষের মান দেখো, এটা সামথিং একটা ধরে নাও, লেটস সে 10 প্যাসকেল বা 10 ATM। আরেকটু দূরে গেলাম, একটু হলো 10.01। দেখো অলমোস্ট কনস্ট্যান্ট লাগছে, মানে প্রেসার খুবই আস্তে পরিবর্তন হচ্ছে। বাট এইখানে যত যাচ্ছ, এই জায়গায় প্রেসার খুবই দ্রুত বাড়তেছে। দেখো এই জায়গায় প্রেসার, এই জায়গাটা দেখো প্রেসার খুবই দ্রুত বাড়তেছে, বাট ভলিউম এখানে যা
তার থেকে একটু দূরে গেলে এতটুকু। ভলিউম কিন্তু খুবই আস্তে পরিবর্তন হচ্ছে, মানে এই জায়গায় যা ছিল এটার উল্টা হয়ে গেছে। এখানে প্রেসার খুবই দ্রুত, মানে ভলিউম খুবই দ্রুত বাড়তেছে, ভলিউম প্রেসার কিছুটা কনস্ট্যান্ট লাগতেছে। এখানে আবার দেখো প্রেসার খুবই দ্রুত বাড়তেছে, ভলিউম কিছুটা কনস্ট্যান্ট লাগতেছে। তো এর উল্টা জিনিসটা, এই যে প্রসেস, এই যে মানে এখান থেকে যে গেল একটা প্রসেস হলো, এর উল্টা প্রসেস হলো কি এখানে। দেখো এখানে প্রথমে কি, এখানে ছিল প্রেসার কনস্ট্যান্ট, এখানে গিয়ে ভলিউম কনস্ট্যান্ট মনে হবে, বাট প্রেসার খুবই দ্রুত রাইজ করতেছে। আবার এইখানে গিয়ে উল্টা হয়ে গেল, এটার উল্টা। দেখো এখানে ভলিউম বাড়তেছে বাট প্রেসার কনস্ট্যান্ট লাগতেছে। সো একটা এক্সাম্পল দিলাম, এখন দেখছো ডিফারেন্সটা কোথায়? এটা লিখে ডিফারেন্স। যারা ধরতে পারো না যে ডিফারেন্স কোথায় ছিল, এই যে এটা ডিফারেন্স। টেক্সট কে করেছে? ভাইয়াটা শুধু পড়ায়। আচ্ছা আঙ্কেল। ওকে, টাইপস অফ থার্মোডাইনামিক্যাল প্রসেসেস। কেউ এই কই আমি তো টেক্সট দেখছি না। আরেকবার দেখো আই গেস বাবা, ওই যে আরেকজন কি করেছে। আচ্ছা দেখো, টাইপস অফ থার্মোডাইনামিক্যাল প্রসেসেস। থার্মোডাইনামিক্যাল প্রসেস মানে ওই যে দেখো না, আমরা একটা এ থেকে বি তে সরালাম, এটা একটা প্রসেস। মানে আচ্ছা আমি process- বাকি হ্যাঁ হ্যাঁ, জাস্ট আচ্ছা 6 মিনিট বাকি আছে, দেখি পড়াতে পারবো আই গেস, সমস্যা নেই। ওকে, সো প্রসেস কি? তুমি টেম্পারেচার টি থেকে P1 P2 থেকে একটা গ্যাসকে ধরো তাপ বাড়ায় দিলা, তাপ বাড়াতে বাড়াতে একটা অবস্থায় পৌঁছালা যেখানে তোমার টেম্পারেচার হলো T2, প্রেসার হলো P2, ভলিউম হলো V2। তো এই প্রসেস গুলাকে, এক একটা প্রসেস গুলাকে বলা হয় থার্মোডাইনামিক্যাল প্রসেস। তো এই যত প্রসেস করো না কেন, এই সবগুলো প্রসেসই মানে ফিক্স করা আছে কত রকমের প্রসেস হতে পারে। এর মধ্যে কিছুর এক্সাম্পল এখন দেখানো হবে, আর কিছু দেখানো হবে না, ওগুলো হবে একটু অন্যরকম। প্রথমেই আইসোথার্মাল প্রসেস। সো আচ্ছা, একটা কথা আমি যেভাবে মনে রাখতাম, আমি কি হলে গিয়ে 9-এ থাকতে যখন পড়তাম, 9-10-এ এসএসসি তে, তা আমার কেমিস্ট্রি স্যার বা ফিজিক্স নিত যেই স্যার, দুইটা স্যার মানে একই স্যারই নিত ফিজিক্স কেমিস্ট্রি, উনি বলছিল আইসো শব্দটা মানে সেম। আইসোটোপ, তারপর হলো গিয়ে আইসোটোন, আইসো ইলেকট্রন, হ্যাঁ আইসোমার, তারপর আর কি ছিল, আইসোবার ছিল। সো আইসো মানে সেম, বার মানে তোমার ভর ছিল কেমিস্ট্রিতে। তারপর আইসোটোপ হলে গিয়ে তোমার টোপ মানে প্রোটন, আইসোটোন, টোন মানে নিউটন। তো এখানে দেখো কিছুটা সিমিলার। আইসোথার্মাল সেম, আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার। আচ্ছা আই গেস আমার মিটিং অফ হয়ে গেছে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। দাঁড়াও, তাহি জয়েন হচ্ছে। 5 দিন রেকর্ডিং এখন অন করছে কেন? রেকর্ডিং অফ করো। 3 2 1। আমার যে দুর্ভাগ্য আজকে, একটু বলি তারপর কি হয়েছে। তো কারেন্ট গেল চলে হঠাৎ করে। এখন আমি ফোন দিছি একটা দোকানে, আচ্ছা আমাকে একটু নেট ভরে দেন। তো ওরা দিচ্ছে না, সময় চলে যাচ্ছে। আমি আবার খালুকে ফোন দিছি, আমাকে তুমি একটু নেট ভরে দাও। তো এখন দুইজনেরই নেট আসছে, এট দ্য সেম টাইম কারেন্ট এসে পড়ছে, মানে একবারে চরম আহা, loss। ওহো। আচ্ছা থাক, সমস্যা নেই। থাক, সমস্যা নাই। এখন হলে গিয়ে আইসোথার্মাল প্রসেস। আমি কোথায় ছিলাম এটাও ভুলে গেলাম। আইসোথার্মাল প্রসেস। সো আইসো মানে তোমার সেম, থার্মাল মানে টেম্পারেচার।
অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচার। দেখো কনস্ট্যান্ট টেম্পারেচার, সেম টেম্পারেচার, এটা একটা প্রসেস, আইসোথার্মাল প্রসেস। সো এখানে ডেল্টা টি এর ভ্যালু কি 0 হবে। সো ডেল্টা টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হবে, অলসো 0 হবে। মানে ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম কি কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। আর এই যে গ্রাফটা, মানে এর যে শেপটা এটা এরকম হয় কিছুটা, মানে এখান থেকে ধরো এখানে নিলা, তখন এটা তোমার ইয়া হয়ে যাবে, আইসোথার্মাল হবে। এটা কিভাবে বুঝবা? দেখো আমি হালকা একটু বলে দিই, এটা তোমার কালকে আলোচনা করা হবে। মূলত যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, এই জিনিসটা কালকে আলোচনা করা হবে, আমি তাও একটু বলে দিচ্ছি। ওই কি জানি ছিল একটা, দাঁড়াও, বয়েলস ল আর চার্লস ল এর যে কম্বিনেশন, P1V1 ইজ ইকুয়াল টু P2V2, কখন? যখন নাম্বার অফ মোল কনস্ট্যান্ট এন্ড টেম্পারেচার অলসো এ কনস্ট্যান্ট, মানে ডেল্টা টি যখন 0 তখন তো এটা হয়, তাই না? ডেল্টা টি আবার সেকেন্ড দিয়ে দিছে, টাইম দিয়ে দিছে, ঠিক আছে। সো এটা তখন মেনে চলে। তো তুমি কিভাবে বুঝবা যে প্রসেসটা আইসোথার্মাল বা আইসোথার্মাল কি না? সো বুঝবে কিভাবে? তুমি দেখবে এই কোঅর্ডিনেটের ভি এর মান, পি এর মান, সেটা গুণ করলে কত আছে, লেটস সে 4 আসলো। তো তুমি তারপর এইখানে দেখবা এন্ডে শেষে যে পি এর মান কত আর ভি এর মান কত। সো সেটা গুণ করে যদি 4ই আসে তাহলে বুঝতে হবে হ্যাঁ তোমার এন্টায়ার দ্য সিস্টেম, সমগ্র সিস্টেম জুড়ে যে কাজ হয়েছে এর মধ্যে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল। প্রত্যেক পয়েন্টেরই এটা সমান হতে হবে, বাট আমাদের একটা সিমেট্রি দিয়ে দেয়, আমরা শেষ আর এন্ড দেখলেই বুঝতে পারি, ফাইনাল ইনিশিয়াল স্টেট। সো প্রত্যেক পয়েন্টে এরকম কনস্ট্যান্ট হয়, আমরা বলবো যে ডেল্টা টি 0, এর মানে প্রসেসটা হলো কি আইসোথার্মাল, কনস্ট্যান্ট টেম্পারেচার। বাংলা ওয়ার্ডটা ঠিক মনে নেই, সমতাপীয় না কি জানি একটা ছিল, আসলে বাংলা পড়ি নেই তো এই জন্য, ফব থেকে পড়েছিলাম আর ইংলিশ কয়েকটা ভিডিও দেখেছিলাম। সো বুঝতে পেরেছো, শেপটা কিছুটা এরকম, কিছুটা হাইপারবোলিক, কিছুটা। আর এগুলার ডায়াগ্রামকে বলা হয় পিভি, প্রেসার ভার্সেস ভলিউম। নেক্সট প্রসেস আইসোবারিক। আচ্ছা এটা বলতে পারবো আইসোবারিক কি? হ্যাঁ লেখাই তো আছে, আরে কনস্ট্যান্ট প্রেসার। বার, বার হলে গিয়ে তোমার প্রেসারেরই একটা ইউনিট, বার। এত টেক্সট চলে যাচ্ছে, দেখি কি কি করছে, আমার লাগবে না, ওয়াইফাই আছে। আচ্ছা বাদ দাও। সো কনস্ট্যান্ট প্রেসার, ডেল্টা পি এর মান 0। দেখো এটা অ্যানালাইসিস করতে পারো কিনা। পিভি এর যদি গ্রাফ আঁকো তাহলে পি এর মান একটা পয়েন্টে চুপ করে বসে থাকবে, এই লাইনের প্রত্যেক পয়েন্টে পি সেম, শুধুমাত্র ভলিউম বাড়ছে। এইটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার আইসোবারিক প্রসেস, দেখতে কিছুটা এরকম। নেক্সট আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক, কোর মানে ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম, ডেল্টা ভি 0 মানে ভি ইজ এ কনস্ট্যান্ট। সো ভি এর মান তোমার এরকম হবে, অর্থাৎ রেখাটা হবে ওয়াই এক্স অক্ষে নাকি, হ্যাঁ ওয়াই অক্ষের প্যারালাল, মানে এই যে পি আছে এটা সমান্তরাল এই এক্সিসে। সো এরকম দেখতে গ্রাফটা, এটাকে বলা হচ্ছে আইসোকোরিক প্রসেস। তো আমরা একটু বলে দিই যে এখানে তোমার কৃতকাজ 0 হয়, পরবর্তীতে পাবা কালকের ক্লাস, যে এখানে এটা করতে যে কাজ হয়েছে সেটা 0। লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এটা হলো গিয়ে তোমার আরো কয়েকটা প্রসেস আছে, বাট এখানে দেখানো হচ্ছে, এটা এই কয়েকটাই দেখানো হচ্ছে। সো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো কি অ্যাডিয়াবেটিক প্রসেস। আগে একটা ওয়ার্ড শুনেছিলেন না, অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, সবার প্রথমে বলেছিলাম। অ্যাডিয়াবেটিক বাউন্ডারি মানে নো হিট ট্রান্সফার, মানে কোনো হিট ট্রান্সফার হতে পারবে না এরকম একটা লেয়ার। ওই যে আইসোলেট করে রেখেছিলাম সিস্টেমটাকে কি দিয়ে, নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, ডায়াথার্মিক না কিন্তু নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং হওয়ার কারণে এটা অ্যাডিয়াবেটিক, মানে হিট ট্রান্সফার করতে পারবে না। ওইটা সবার প্রথমে 2-3টা মানে ইকুইলিব্রিয়ামে দেখাইছিলাম। সো দেখো ডেল কিউ এর মান 0, ডেল কিউ এর মান মানে এখান থেকে হিট এখানে চেঞ্জ হতে পারবে না, এর মধ্যে যে হিট আছে এনার্জি সেটা 0, হিট কনস্ট্যান্ট, নো হিট ট্রান্সফার, ডেল্টা কিউ 0। সো ডেল্টা কিউ 0 হয়, এটা হলো কি অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এই যে লেখাটা লিখলাম এটা আপাতত দেখে না বুঝলে সমস্যা নেই, এটা কালকের টপিক। এটার একটা বৈশিষ্ট্য হলো গিয়ে পি ভি টু দা পাওয়ার গামা এর মান কনস্ট্যান্ট। গামা কি একটু পরে আলোচনা করা হবে, এটা আপাতত দেখো না, বাট লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারো, বাট কালকে এটা নিয়ে ব্যাপক আলোচনা করা হবে, এটা পয়জনস ইকুয়েশন। আচ্ছা তো দেখো বলেছিলাম না আইসোবারিক এরকম, হ্যাঁ আইসোকোরিক এরকম, ঠিক আছে। আইসোথার্মালটা এরকম হয়, বাট অ্যাডিয়াবেটিক এই যে স্লোপটা একটু এরকম হয়ে যায়, একটু বেশি খাড়া হয়ে যায়। সো এটা কিভাবে, এটা হলো কি কালকের ক্লাসে দেখাবো, আজকে দেখাতে পারছি না। কিভাবে দেখাবো, ডেরিভেটিভ দেখবো। এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখাবো যে এটার স্লোপটা
আইসোথার্মাল থেকে কিছুটা বেশি মনে হবে। এটা কালকের ক্লাসের টপিক। আজকে জাস্ট একটু গ্রাফটা দেখাচ্ছি, কালকে হলে এই গ্রাফের অ্যানালাইসিস হবে। কালকের টপিকটা দেখো যে পিভি প্লট অ্যানালাইসিস, তো এখানে ব্যাপক আলোচনা আছে। আর ওইটা হলে গিয়ে মানে ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে। আজকেরটা হলে গিয়ে তোমার একটু থিওরি, কালকে ওইটার অ্যাপ্লিকেশন। পিভি ইজ পিভি টু দ্য পাওয়ার গামা ইজ এ কনস্ট্যান্ট, এটা না বুঝলে এখন সমস্যা নেই। জাস্ট আপাতত মনে রাখবে অ্যাডিয়াবেটিক মানে নো হিট ট্রান্সফার। বাট একটা জিনিস তোমার কাছে মনে হতে পারে, অ্যাডিয়াবেটিক বাউন্ডারি তো থাকবেই অবশ্যই, ঠিক আছে বুঝলাম। সো অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, নো হিট ট্রান্সফার হলে তো টেম্পারেচার চেঞ্জ হবে না, তাই না? কিন্তু না, এটা তো বলে নেই যে টেম্পারেচার চেঞ্জ হবে না। হ্যাঁ ঠিক আছে, হিট ট্রান্সফার না হলে টেম্পারেচার চেঞ্জ হবে না, বাট টেম্পারেচার অন্যভাবে চেঞ্জ হতে পারে। ভলিউম তুমি যদি বাড়ায় দাও তাহলে প্রেশার কমে যাবে। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে চাও তখন প্রেশার কমলো না, অন্যভাবে তুমি করতেছো, অন্য একটা প্রসেস, তখন তো করে যাবে, মানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা কেমন দেখো, একটা পিস্টন অ্যাডিয়াবেটিক লেয়ার দেয়া আছে, তো তুমি এরকম আরেকটা অ্যাডিয়াবেটিক লেয়ার দিয়ে ইয়ে রাখলা, সো এখান থেকে কোনো হিট যেতে পারবে না। বাট তুমি যদি এটাকে উঠায় দাও সামনের দিকে, তো ভলিউম চেঞ্জ হবে না? ভলিউম চেঞ্জ হলে তো কৃতকাজ হবে, কিছু একটা হবে। তো এর কারণে ব্যালেন্স করার জন্য টেম্পারেচার চেঞ্জ হবে। তো দেখছো হিট চেঞ্জ হচ্ছে না, বাট তুমি টেম্পারেচার চেঞ্জ করতে পারবা কিভাবে? এই যে পি আর ভি এর মাধ্যমে। এগুলো যদি চেঞ্জ করে দাও তাহলে মানে মাইক্রোস্কোপিক প্রপার্টি গুলো চেঞ্জ করতেছো। দেখো ভলিউম চেঞ্জ হলে কি চেঞ্জ হয়? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তাহলে কি আমরা এটাকে বলবো যে থার্মাল ইকুইলিব্রিয়াম? না, এটা থার্মাল ইকুইলিব্রিয়াম না, যদিও এখানে অ্যাডিয়াবেটিক লেয়ার আছে। আর থার্মাল ইকুইলিব্রিয়ামে অ্যাডিয়াবেটিক লেয়ার ছিল, কিন্তু এরকম কোনো কিছু পরিবর্তন করতাম না আমরা, সব কনস্ট্যান্ট থাকতো, এটা বদ্ধ জায়গা পুরোপুরি। বাট একটা মুভেবল জিনিস রাখলাম আমরা এখানে, চাইলেই আমরা ভলিউম চেঞ্জ করতে পারবো, চাইলে এটাকে কম্প্রেস করতে পারবো দুই সাইড দিয়ে। একটা ইমাজিনারি চিন্তা করো, তো তখন এটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে না, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডিয়াবেটিক প্রসেস, অন্য একটা প্রসেস। বাদাম বিজনেস টু ইন্টারনেট বিজনেস। স্পেসিফিক হিট ক্যাপাসিটিস, কয়েকটি ইম্পর্টেন্ট টপিক তোমরা এসএসসি তে পড়েছিলা। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি ছিল? ধরো একটা এক্সাম্পল দিই, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, হ্যাঁ 1 গ্রাম পানির তাপমাত্রা নাকি ছিল, হ্যাঁ হ্যাঁ 1 গ্রামই ছিল মেবি, দেখি তো 1 গ্রামই ছিল আই গেস। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ প্রয়োজন হয় তাকে বলা হয় পানির স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটির সূত্রটা কি ছিল? জাস্ট এরকম ছিল, বাট গ্যাসের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপারটা। গ্যাসের ক্ষেত্রে দেখো এই সূত্রটাই অ্যাপ্লাই করবা আপাতত, কিন্তু একটু দেখাচ্ছি এই সূত্র অ্যাপ্লাই করলে কি হয়। গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিট ক্যাপাসিটির মান, আইসোথার্মাল প্রসেস আমরা একটু আগে পড়েছিলাম না, তারপর অ্যাডিয়াবেটিক পড়েছিলাম না। এই ক্ষেত্রে দেখো, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ দেখো ডেল্টা টি এর মান 0, আইসোথার্মালে ডেল্টা টি এর মান 0 কেন? কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, সবার প্রথমে দেখাইছিলাম। ডেল্টা টি যদি 0 হয় এটা 0, তো এটা কাকে টেন্স করবে? ইনফিনিটিকে টেন্স করবে। বা আইসোথার্মালে তোমার স্পেসিফিক হিটটা গোস টু ইনফিনিটি হয়ে যায়। অ্যাডিয়াবেটিকে কি ছিল? ডেল কিউ এর মান 0 ছিল। ডেল কিউ এর মান 0 মানে ওই যে কিউ ইজ 0, এখানে আসলে ডেল্টা কিউ ধরে। ডেল্টা কিউ মূলত কেন ডেল্টা কিউ ধরার জন্য? কারণ যে তাপ প্রয়োজন হয় বা যে তাপের বৃদ্ধি করাতে হয় বা হ্রাস করাতে হয়, তো বৃদ্ধি হ্রাস মানে কি? পরিবর্তন করাতে হয় না? যে তাপের প্রয়োজন হয় মানে কি? একটা তাপের পরিবর্তন করাতে হবে তো, হ্যাঁ। তো পরিবর্তনটা হলে কি ডেল্টা কিউ। ডেল্টা কিউ 0 হলে এটা তো 0 হবে। তো অ্যাডিয়াবেটিকে দেখো 0। তো গ্যাসের ক্ষেত্রে দেখো অনেক কিছু হতে পারে, ইনফিনিটি থেকে 0 মধ্যে যা ইচ্ছা তা হতে পারে। তো আমরা এই জন্য এইভাবে যে কোনো জায়গায় ডিফাইন করতে পারি না, আমরা কয়েকটা স্পেসিফিক জিনিস দেখবো গ্যাসের ক্ষেত্রে, সেটা পরের স্লাইডেই আছে। সরি পিসের ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল। আচ্ছা সো হ্যাঁ, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, গ্যাসের ক্ষেত্রে বললাম, গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, আরেকটা জিনিস দেখবা, এটা হলো কি ক্যাপিটাল না স্মল সি দেয়া আছে, স্মল হাতের সি। সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তোমার এই সেম সূত্রটাই কাজ করবে, সেম সূত্রটাই কাজ করবে, জাস্ট এখানে তাপের মানটা ভিন্ন আসতে পারে, বুঝছো? যে কনস্ট্যান্ট ভলিউম, আমরা ভলিউম চেঞ্জ করতেছি না, বাট আমরা দেখতেছি যে ওই তাপমাত্রাটা 1 ডিগ্রি সেলসিয়াস বা ইউনিট পরিমাণ চেঞ্জ করতে যে তাপ প্রয়োজন হয় সেটাকে এইভাবে অনুপাত করলে ওইটা হলে গিয়ে তোমার ওই কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ব্যাপারটা আলাদা না, সেম,
জাস্ট তাপের মানটা চেঞ্জ হবে কেন, এটা একটু ভিন্ন, জিনিসটা ভিন্ন কেন, কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। আর সিমিলার ক্ষেত্রে হয় হলো গিয়ে তোমার যদি প্রেসার কনস্ট্যান্ট হয়, সূত্রটা সেমই থাকবে, এই যে সিপি কিউ বাই এম ডেল্টা টি। কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে তখন এই তাপের মানটা এখানে পি দিয়ে দিবা, ধরো কিউ পি দিয়ে দিছো, আর ওইখানে তুমি কি দিয়ে দিবা, কিউ ভি দিয়ে দিবা। এটা জাস্ট একটু মনে রাখবে, এটা এত ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা, কারণ এর পরের ফর্মুলাটা হবে ইম্পর্টেন্ট। এক ধাপ আগে চলে গেছে। ওকে, সো মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা হলো কি ইম্পর্টেন্ট। আগে কি ছিল, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এবার হলো কি মোলার। সো মোলার বলতে তোমার ইউনিট মোলের ক্ষেত্রে, হ্যাঁ মোলার বলতে তোমার 1 মোলের ক্ষেত্রে, এরকম ব্যাপারটা চিন্তাধারা করতে পারো। যেমন এম আগে কি ছিল, কিউ বাই এম ডেল্টা টি। সো এম কে যদি তুমি মোলের সাপেক্ষে লিখতে চাও, তখন আর এখানে এম আসবে না, তোমার এন দিয়ে দিবা। এন মানে পার মোল, আগে ছিল পার গ্রাম বা কেজি, যে কোনো একটা ছিল, এবার হলো পার মোল। এনটা কি, এনটা কি নাম্বার অফ মোল, এনটা হলো কি নাম্বার অফ মোল। তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি বলতে চাচ্ছে, যে পার মোলে কি পরিমাণ তাপ দরকার হয়, পার মোলকে 1°C বা ইউনিট ডিগ্রি কেলভিনকে চেঞ্জ করাতে কি পরিমাণ তাপ দরকার হয়, সেটা হলো গিয়ে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। গ্যাসের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট হয়, তখন তোমার কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে সিভি দিবা, কনস্ট্যান্ট প্রেসার ক্ষেত্রে সিপি দিবা। ক্যাপিটাল, এটা কিন্তু ক্যাপিটাল, ক্যাপিটাল সি, আগেটা কি ছিল স্মল। সেই দুটোর মধ্যে পার্থক্য বুঝবো। এখন কথা হলো গিয়ে যে 1 মিনিট, এই যে সিভি, এই রিলেশনটা মনে রাখবা। সিভি তোমার হলো গিয়ে এম স্মল সিভি, ক্যাপিটাল সিভি হলো গিয়ে এম স্মল সিভি। এই এমটা হলো গিয়ে তোমার মোলার ম্যাস, মোলার ম্যাস। এটা কিভাবে আসছে তার একটু দেখি, চেষ্টা করি, এভাবে করা যায় তো, ইজি আছে। ওইখান থেকে জাস্ট তুমি সাবস্টিটিউট করে দাও, আগে যেটা ছিল এখানে তুমি এম কে কি লেখা যায়, এটাকে অনুপাত করা দরকার। দেখো 1 মিনিট, সো এইটা অনুযায়ী কি হবে একটু দেখো তো। ক্যাপিটাল সিভি কে ছোট হাতের সিভি দিয়ে ভাগ করলে আমাদের এম আসার কথা। এমটা কি, এমটা হলো কি আণবিক ভর, দেখি তো আসে কিনা, ওই সাইডে যাই, এটা কেটে দিয়ে ভাগ করো, ক্যাপিটাল সিপি অথবা ক্যাপিটাল সিভি, ধরে নাও যে এরকম, ওরা বলেছিল এন ডেল্টা টি। তো এখান থেকে 1/n আর 1/m কে আলাদা করে নাও, এটা কাটা যায়। সো কি থাকবে, m/n, m/n থাকতেছে। এখন দেখো এমটা কি, ভর, ভরকে কিভাবে লেখা যায়, মোল ইনটু আণবিক ভর, মানে নাম্বার অফ মোল ইনটু আণবিক ভর বা মোলার ম্যাস। n কাটা যায়, m। তো দেখো ঠিক আছে, ওরা যা বলছে ঠিক আছে, যে এই রিলেশনটা ঠিক আছে, ক্যাপিটাল সিভি ইজ ইকুয়াল টু এম টাইমস স্মল সিভি, ক্যাপিটাল সিপি ইজ ইকুয়াল টু এম টাইমস স্মল সিপি। এই কয়েকটা জিনিস একটু নোট করে রাখো, এগুলো লাগবেই। ধ্রুব ভাই অনেক চালাক, বুঝে গেছে। আচ্ছা অনেক লাগবে এই জিনিসগুলো, ঠিক আছে, কালকের টপিক্সে খুব লাগবে, কারণ আমরা যে প্রসেস গুলো পড়াইছি ওই প্রসেসে তোমার কাজ লাগবে, ওয়ার্ক, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সো তখন এই যে এই জিনিসগুলো লাগবে। সো এই রিলেশনটা মনে রাখবা। আরেকটা রিলেশন, সেটা প্রমাণ করা যায়, এটাও প্রমাণ করা যায়, বাট এখন এখানে দেখাচ্ছি না, বড় হয়ে যাবে। যখন কালকের ক্লাস আসবে, মানে একটু শেখা হয়ে যাবে, তখন একটু পার্টিকুলারলি দেখাই দিব, অথবা গ্রুপে দিয়ে দিব না। যে ক্যাপিটাল সিভি, আরে কি অবস্থা, এটা আমি স্মল দিলাম না কেন, সাবস্ক্রাইব করি নাই। ক্যাপিটাল সিভি মাইনাস ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইজ ইকুয়াল টু আর ফর এনি গ্যাস। আরটা কি, মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর জিনিসগুলো একটু হয়তো বোরিং লাগতে পারে, থিওরিটিক্যাল, বাট মজার আছে, পরে বুঝতে যে মজার কেন। এখানে ইন্টিগ্রেশন ইনভলভ হবে কালকের ক্লাসে, তো বি প্রিপেয়ার হয়ে আইসো। এত আবার কঠিন ইন্টিগ্রেশনও আসবে না, হালকা পাতলা জিনিস আসবে। ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইজ ইকুয়াল টু আর ফর এনি গ্যাস। তো এখন দেখো এই তুমি যদি সিভি এর মান জানো, তাহলে তুমি সিপি এর মান বের করতে পারবে না। সিভি এর মান জানলে সিপি এর মান বের করতে পারবে কিভাবে, সিভিটাকে এই সাইডে নিয়ে নাও, তাহলে কি সিপি এর মান এসে পড়বে আর প্লাস সিভি। আর এখানে একটা জিনিস ফিক্সড আছে, যেমন বোল্টজম্যানের যে ওই যে বলেছিল না, যে হাফ কেটি ইচ
মলিকিউলের জন্য ইচ ডিগ্রিজ অফ ফ্রিডমের যে এনার্জি সেটা লাগে হাফ কেটি। তো এরকম সিভি একটা ফিক্সড মান। সিভি সকল ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট, অবশ্যই একটা কনস্ট্যান্ট, সেটার মান কি f/2r। এই কনস্ট্যান্ট গুলার মান একটা জায়গায় নোট করবা, লিখবা যে কনস্ট্যান্ট টেবল, মানে টেবল অফ কনস্ট্যান্টস। হ্যাঁ, লেখা তারপর তুমি থার্মোডাইনামিক্স লিখে দিও সাথে, থার্মোডি, দেন সব কনস্ট্যান্ট গুলো একসাথে নোট করে রাখবা। তারপরে এই যে এটা একটা কনস্ট্যান্ট, এটাকে ডিফাইন করা হয়েছে এভাবে, গামা কনস্ট্যান্ট সিপি/সিভি। এখন তোমার কাছে মনে হতে পারে যে এই জিনিসগুলো কেন আসলো, গামা কেন আমার দরকার? সো এটা হলো কি, আসলে কাজ করতে করতে অনেক জায়গায় এরকম অনুপাত আসে, সিপি/সিভি দরকার হয়, তো বারবার এত বড় না লিখে ওরা একটা ধরে নিয়েছে গামা। বুঝতে পারছো? হ্যাঁ, ধরে নিয়েছে গামা। তো এরকম ধরে নিচ্ছে যাতে সুবিধা হয় লিখতে। গামার মানে ভাবে লিখবা, সিভি এর মানে ভাবে লিখবা, এই রিলেশনটা লিখবা। তারপর হলো গিয়ে বোলসম্যানের ইকুয়েশন যেটা ছিল ওইটাও লিখে দিবা। বোলসম্যান কনস্ট্যান্ট কি ছিল? n/r না r/n একটা ছিল, r/n। হ্যাঁ, এগুলো লিখে রাখবা। এগুলোর মধ্যে সবচেয়ে মেজর যদি বলতে চাই এটা ইম্পর্টেন্ট। তারপর হলো গিয়ে সিভি এর মান ইম্পর্টেন্ট। খালি একটা জিনিস মনে রাখবা, সিভি আর এটা মনে রাখবা, তাহলে সিপি এর মান বের করা যায়। সিভি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আর এই জিনিসটা জাস্ট মনে রাখবা, সিপি আর সিভি এর অনুপাত হলো গামা, আর কিছু না। এটা মনে রাখা লাগবে না, এটা বের করতেই পারো। এটা কেটে দিয়ে ভাগ করো, দেখো সিপি কে সিভি দিয়ে ভাগ মানে হ্যাঁ, সিপি কে সিভি দিয়ে ভাগ করো, তাহলে আর আর তো কাটা যায়। তো f/2 কে f/2 দিয়ে ভাগ করলে এখানে 1, আর 1/f/2 মানে 2/f। এই যে, আর এই গামাটা কি? গামাটা হলো কি গ্যাসের নেচার প্রকাশ করে, এই কনস্ট্যান্ট একটা। তো এটা মনে হয় লাস্ট স্লাইড, এটাই যে পলি টেবল। নামটা একটু ফানি দিয়েছে, আমি মজা করে দিয়েছি, কারণ আর কিছু নাম পাইনি, এই জন্য দিয়ে দিলাম এটা। একটা টেবিল, এখানে একটু সুন্দর করে লেখা আছে জিনিসগুলা, এটা স্ক্রিনশট নিয়ে নিও অথবা পিডিএফ থেকে দেখে নিও। যে প্রথমে নেচার, মনোঅ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক। এরপর ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, সিভি এর মান আছে, সিপি এর মান আছে, গামা এর মান আছে। দেখো মনোঅ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত? 3 পড়েছিলাম। তো এখানে এফ এর জায়গায় 3 বসাও, 3/2r। এটা কি হবে? এটা হবে সিভি এর মান, ক্যাপিটাল সিভি, মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট অফ গ্যাসেস। স্মল সিভি হলে সিম্পলি স্পেসিফিক হিট of gas, but molar specific heat of gas at constant volume, v দিয়ে আছে constant volume, সেটা কি f/2r, f এর মান 3/2r। সাইমালটেনিয়াসলি এখানে r যদি যোগ করে দাও সিপি এর ক্ষেত্রে, তাহলে তোমার আসবে f 5/2r, সেটা হলো কি সিপি এর মান। আর গামা এর মান জাস্ট এটাকে রেশিও করো, অনুপাত করো, তাহলে দেখবা এই যে এই মানটা আসতেছে 5/3। ডায়াটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 5, তো এখানে এরকম করলে আসবে 5/2r, এখানে এইভাবে আসলে তোমার এটা আসবে যে 7/2r সিপি এর মান। সো এগুলো আবার মুখস্থ করা লাগবে না, বুঝছো? এগুলো কোনো মুখস্থ করে না, দরকার হয় না। বাট তখন যদি এক্সট্রা একটু ইয়া থাকে, মজা লাগে বা বেশি আগ্রহ থাকে, তখন করে রাখতে পারো। যা ফর্মুলাটা মনে রাখবা যে f/2r আর সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে? আর এই গামার ফর্মুলাটা মনে রাখবা, দেন এইগুলো তো আজীবন মুখস্থ থেকে যাবে, এগুলো ভুলবা কিভাবে? এগুলা ধরো 1 সপ্তাহ বা 3-4 দিন প্র্যাকটিস করলে এগুলা ভুলবাই না। সো এখানে গামার মান এইভাবে আসলো। আবার এইভাবে করলে দেখো পলিঅ্যাটমিকের ক্ষেত্রে এটা আসতেছে 3r, 6/2 3। এখানে আসবে 4r, কারণ 3r এর সাথে একটা r যোগ হয়ে যাবে 4r। গামার ক্ষেত্রে আসতেছে 4/3r। এখন দেখো গামার মান যত অণুর সংখ্যা বাড়বে তত কমে যাবে। কিভাবে? আরো দেখতে পারো, এই যে গামা কি ছিল 1 + 2/f, তো অণুর সংখ্যা বাড়লে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম মান বাড়ে, ডিগ্রিজ অফ ফ্রিডম মান বাড়লে দেখো নিচে যেহেতু আছে তাহলে মান কমবে। দ্যাটস ইট। সো এটা জাস্ট মনে রাখো। আর এটাই মনে হয় শেষ ক্লাস, দেখি আর কিছু আছে। তাই এখন এতক্ষণ যা পড়ালাম এখানের মধ্যে কোনো কোশ্চেন আছে? এখনই করতে পারো, অথবা এই টেক্সটে করতে পারো। তোমরা তো টেক্সটে একবারে 12টা বাজায় দিলা। নাইস নাইস। আচ্ছা, রেকর্ডিং কি অফ করে দিব নাকি? বাদ দিন, দাঁড়াও, ট্যাগ সবগুলো পড়ো আগে, বুঝলাম মজা। ঠিক আছে, রেকর্ডিং কি অফ করে দিব? মানে কোনো কোশ্চেন আছে নেসেসারি? নাইলে আচ্ছা মজা হ্যাঁ, করব। আগেটা জিজ্ঞেস করো, আর আচ্ছা কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কথা বলো কেউ, সবাই তো চুপ করে আছো, আমি তো খালি বকবক করতেছি। দুঃখের কথা যে ভাই, তাহির মাইকটা হঠাৎ করে অন, হঠাৎ করে অফ হয়, তাহির ও মাইকটা। হলো গিয়ে তাই না তাই? সুপার পজিশন, যে কোনো সময় যদি আমরা আমি জানি, বলি। আমরা জানি না, হুম। বুঝছো? আমরা জানি না মাইকের অবস্থা কি, অফ অন দুইটাই আছে।
22 তারিখে ক্লাসটা গুগল মিটে হবে, চিন্তা Okay. করিও না। ঠিক আছে, তাহলে রেকর্ড করে দিও, রেকর্ডিং কিন্তু মাস্ট। দেখি আচ্ছা 22 তাহলে তারিখে কি এখন হয়। কি রেকর্ডিং অফ করে দিব? কারো কোনো কোশ্চেন নাই? কোনো কোশ্চেন নাই তো, সামিউল নাইস দিয়ে একটা টিমোজি দিয়ে বসে রাখছে। আচ্ছা এখন ঠিক আছে, এটা অফ করে একটু অ্যাপ্রোচ গুলো বলো, কি করবা? এতগুলো ইনফরমেশন দিলাম, এখন কি করবা তোমরা?